বেশ রেকর্ডিং স্টার্ট হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের বেসিক ড্রয়িং স্ট্রাকচার একটা করা হয়েছে, এটা মোটামুটি সবাই একটা খাতায় করে নিবি, ঠিক আছে। এবার এই ড্রয়িং স্ট্রাকচারটাকে আমরা প্র্যাকটিক্যালি যখন এস্টিমেট এতে করব, কিভাবে কি করব না করব সেটা আমরা আগে দেখব, ঠিক আছে। তো আমার একটা প্লেন ভিউ থেকে আমি মোটামুটি একটা জিনিস দেখতে পেয়ে যাচ্ছি, দেখ যে একটা ড্রয়িং করতে গেলে আমাদের কতগুলো জিনিস আমাদেরকে মনে রাখতে হয়। তো ফার্স্টে যখন হচ্ছে আমি এই যে পুরো ড্রয়িংটা আছে, ড্রয়িংটা যখন এস্টিমেট করব, ফার্স্ট যেটা বলেছিলাম যে আমরা স্টেপ বাই স্টেপ করব। দুটো স্ট্রাকচার হয়, স্ট্রাকচারের হচ্ছে দুটো পার্ট, আমরা জানি যে স্ট্রাকচারের দুটো পার্ট, স্ট্রাকচারের দুটো পার্ট, একটা হচ্ছে ফাউন্ডেশন পার্ট আর একটা হচ্ছে সুপার স্ট্রাকচার, তাই তো। ফাউন্ডেশন পার্ট আর একটা হচ্ছে সুপার স্ট্রাকচার। সুপার স্ট্রাকচার, তো ফাউন্ডেশনটা ওটা ক্লাসিক সাবস্ট্রাকচার, হ্যাঁ ওটা ফাউন্ডেশনটা সাবস্ট্রাকচার বলে। সাবস্ট্রাকচারও বলে, ঠিক আছে, ঠিক আছে, লিখে রাখ, অর সাবস্ট্রাকচার, সাবস্ট্রাকচার, ঠিক আছে। তো সাবস্ট্রাকচার মানে হচ্ছে আমাদের বিলো গ্রাউন্ড লেভেল। এটা কিন্তু অনেকে কনফিউশন করে নেয়, মনে রাখবি পিঙ্ক লেভেল আলাদা, গ্রাউন্ড লেভেল আলাদা। প্রত্যেকটা জিনিস আমি আস্তে আস্তে যখনই এক্সপ্লেনেশন আসবো সব বুঝিয়ে বুঝিয়ে তোদের পড়াবো, ঠিক আছে। আর এইটা হচ্ছে অ্যাবভ গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। তো ফার্স্ট যেটা কাজ হচ্ছে আমাদের পুরো যে জায়গাটা আছে সেই জায়গাটার আগে মাটিটা কাটবে, কারণ একটা বিল্ডিং প্লেস করতে গেলে আমাকে মাটি আগে তো প্লেস করতেই হবে, ঠিক আছে। মাটি কেটে আমার সেই মাটির জায়গায় হচ্ছে আমার ফাউন্ডেশন বসাতে হবে। দু ধরনের আমরা ফাউন্ডেশন করতে পারি, একটা হচ্ছে ব্রিক মেশনারি ফাউন্ডেশন করতে পারি, অথবা আমাদের যে কলাম সিস্টেম আছে কলাম ফাউন্ডেশন, সেই দুটো ধরনের ফাউন্ডেশন আমরা করতে পারি। তাহলে আমরা এখানে ফাউন্ডেশন হচ্ছে দু ধরনের করব, একটা হচ্ছে ব্রিক মেশনারি, ব্রিক মেশনারি, আর একটা হচ্ছে কলাম ফাউন্ডেশন। এবার তোরা বল যে কোনটা দিয়ে শিখবি, নাকি দুটোই শেখাবো? কলাম ফাউন্ডেশন। বলতে পারলাম না স্যার, ব্রিক মেশন মানে স্যার লোড বেয়ারিং স্ট্রাকচার। ব্রিক মেশনারি মানে লোড বিয়ারিং স্ট্রাকচার, এটা হচ্ছে লোড বিয়ারিং, আর ফ্রেম স্ট্রাকচার। লোড বিয়ারিং স্ট্রাকচার। ব্রিক মেশনারি ফাউন্ডেশন হচ্ছে লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে করা হয়। লোড বিয়ারিং স্ট্রাকচার মানে কোন ধরনের স্ট্রাকচার, যেখানে হচ্ছে তোর দেওয়াল আর হচ্ছে তোর দেওয়াল হচ্ছে মেন হচ্ছে লোডটাকে নেয়, তাই তো। ব্রিক, দেওয়ালের যে ব্রিক আছে সেই ব্রিকটা হচ্ছে মেন লোড নেয়। আর কলাম ফাউন্ডেশন স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার, এটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার। এর ক্ষেত্রে কে বেশি মেন লোড নেয়, কলাম, বিম, স্ল্যাব, এরা হচ্ছে লোডগুলোকে ট্রান্সফার করে একদম কলামে দেয়, তাই তো। কলাম তারপরে করে ফাউন্ডেশন। তো লোড বেয়ারিং স্ট্রাকচারে কি একদমই আরসিসি থাকবে না? অবশ্যই থাকবে, কেন থাকবে না। লোড বিয়ারিং স্ট্রাকচারে রাখতেই পারিস। তো যে দেখবি ইটের যে বাড়িগুলো হয়, সেই ইটের বাড়ির যে জানলার উপরটা লিন্টেল যেগুলো হয়, ছাদ যেগুলো তো সবই রেন্ট করবি। না, আপনি স্যার যেটাকে বলা হয় হাফ কলাম বা মিনি কলাম, সেটা কি লোড বেয়ারিং স্ট্রাকচার বলতে পারে? হ্যাঁ, এবার ব্রিক মেশনারি স্ট্রাকচার না, হাফ ব্রিক কলাম স্ট্রাকচার অনেক জিনিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমি কোন জায়গায় পার্টিকুলার দিচ্ছি সেই জিনিসটা ডিপেন্ড করবে। কিন্তু কোনো স্ট্রাকচারে যদি ব্রিক যদি লোড নেয়, সবসময় মনে রাখবে কোনো স্ট্রাকচারে যদি আমার ওয়াল ব্রিক বলাটা ভুল হবে, ওয়াল যদি লোড নেয় তখন তাকে কিন্তু আমরা বলবো লোড বিয়ারিং স্ট্রাকচার, অবশ্যই তাকে লোড বিয়ারিং স্ট্রাকচার, ঠিক আছে। তো এই বেসিক জিনিসটা মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছে। তাহলে আমি কিসে করবো বল এবার, কলামে করবো না ফাউন্ডেশনে করবো? কলামে করান স্যার। বেশ, কলামেই করাই, যেটা তোদের প্র্যাকটিক্যালি যেটা তোদের হয় সেই জিনিসটাই আমি শেখাই। তো লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয় আর কলামের ক্ষেত্রে কি হয়, আগে বেসিক ডিফারেন্সটা আমি একটু দেখিয়ে দিই। যে লোড বিয়ারিং স্ট্রাকচার, লোড বিয়ারিং স্ট্রাকচার আর কলাম ফ্রেম স্ট্রাকচার, দুটোর ফাউন্ডেশন কিরকম হয় সেটাকে দেখে, ঠিক আছে।
আমাদের অনেক ধরনের কলাম হয়, ফুটিং হয়, ফাউন্ডেশন হয়, সবই জানিস। তো সেই ডিটেলসে আমি এখন যাব না, ঠিক আছে? আমরা শুধু বেসিক জিনিসটা শিখবো। তো সবার ফার্স্ট দেখ, আমাদের যখন একটা ফাউন্ডেশন করা হয়, ফাউন্ডেশন কতটা ডেপথ থেকে করব ডিপেন্ড করে কত ডেপথে হচ্ছে আমার হার্ড সয়েল আছে। আমি যে সবার লাস্টে এই যে পোর্শনটা দিয়েছি, এই পোর্শনটাকে কিন্তু মনে রাখতে হবে, এই পোর্শনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হার্ড সয়েল, নট সফট সয়েল। ফাউন্ডেশন কখনোই হচ্ছে আমরা সফট সয়েলে করব না। কারণ কি? কারণ যদি সফট সয়েলে করি বা ধর যদি কোনো ক্লে লেয়ারে করি, তখন কিন্তু তার এক্সপেন্সিভনেস ক্লের, যেহেতু দেখেছিস যে তোর মনপোনাইট সয়েল হলে এক্সপেন্সিভ তার নেচার দেখা যায়, জল পেলে সে ফুলে ওঠে। তো যদি জল পেলে ফুলে ওঠে যদি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার স্ট্রাকচারের ক্ষেত্রে ক্ষতি হওয়ার চান্স বেশি, ঠিক আছে? তো সুতরাং আমি চেষ্টা করব এমন ডেপথে যাবার যেখানে হচ্ছে আমার স্ট্রাকচারটা স্টেবল থাকে, কোনো রকম ভাবে ভার্টিক্যাল বা হরাইজন্টাল কোনো রকম ভাবে মুভমেন্ট না, ঠিক আছে? হার্ড সয়েল আমরা ফার্স্টে ট্রাই করব। এবার ধর ইন কেস আমার সাপোজ কোনো জায়গায় হচ্ছে আমি এমন একটা জায়গায় বাড়ি করছি, সেই জায়গায় হয়তো আমি হার্ড সয়েল পাচ্ছি না, সফট সয়েল আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। যদি সফট সয়েলটা যদি এক্সপেন্সিভ সয়েল হয়, ভালো করে সফট সয়েলটা যদি এক্সপেন্সিভ সয়েল হয় মানে হচ্ছে যদি ক্লে সয়েল হয়, মাটির হচ্ছে ধর 1.5 মিটারের নিচে হচ্ছে আমি খোদাই করলাম, তারপরেও হয়তো আমি দেখতে পাচ্ছি যে মাটিতে হচ্ছে তোর কাদাই আছে, তখন আমরা কি করব? এনি আইডিয়া বল? তখন আমাদের কি করা উচিত বল? স্যার হার্ড সয়েল, বল। হার্ড সয়েল যেটা বলছি ব্যাকপ্রোডাকশন। আমি যেটা বলছি যে ধর এই হার্ড সয়েল না থেকে নিচে ধর আমার তোর রয়েছে, কাদাই রয়েছে, মানে ক্লে রয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করা উচিত? প্রথমে হচ্ছে সয়েলটাকে স্টেবিলাইজ করতে হবে, ঠিক আছে? সবসময় মনে রাখবি যে যদি ক্লে থাকে তখন হচ্ছে ক্লেকে হচ্ছে সবসময় আমরা স্টেবিলাইজ করি, ঠিক আছে? সেই ক্লেকে স্টেবিলাইজ করার হচ্ছে পর হচ্ছে তারপর আমরা ফাউন্ডেশন শুরু করি, ঠিক আছে? অনেক জটিল প্রসেস আছে, স্টেপ বাই স্টেপ আমরা আসবো, ঠিক আছে? তো ফার্স্টে এমনি ন্যাচারালি আমি ধরে নিলাম যে আমার একটা হার্ড সয়েল আছে, আমি একটা সার্টেন ডেপথে আমি একটা হার্ড সয়েল পেয়েছি। তো ফার্স্টে আমরা কি করি? সেই হার্ড সয়েলের উপর প্রথমে আমরা কি দিই? আচ্ছা, আগে তো মাটিটা কাটলাম, ঠিক আছে? আগে ধরে নিই আগে আমি মাটিটা কাটলাম। সাপোজ ধর আমার একটা ফাউন্ডেশন করতে হবে, আমি সেই জায়গায় মাটি কাটলাম। অলমোস্ট মোটামুটি কত ডেপথে করা হয় রে? 5 ফুট। হুম, 1.5। আমাকে মিটারে বল, মিটারে বল। 1.5 মিটার। 4.5 মিটার? কি বলছিস তুই? 1 sir, 1.5 1.5 মিটার? বেশ ঠিক আছে, আমি 1.5 মিটারই ধরে নিলাম। 5 ফুট 4.5 ফুট এরকম। বেশ ঠিক আছে, আমি 1.5 মিটারই ধরে নিলাম, ঠিক আছে? আমি 1.5 মিটারই এখন ধরে আমি কাজ চালাচ্ছি। তো 1.5 মিটার আমি মাটি কেটেছি, কারণ আমাদের যে এস্টিমেশনের আগের দিন আমরা শিখেছি যে পিডব্লিউডি শিডিউলে যেটা দেখেছি যে 1.5 মিটার পর্যন্ত একটা ভ্যালু আছে, তার নিচে চলে গেলে ডেপথ করে দিলে আমাদের আবার একটা রেট দিতে হবে। তো প্রথমে 1.5 মিটার মাটি কাটা হলো। এবার ফাউন্ডেশন যখন করব ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে, আমরা যেহেতু ফ্রেম স্ট্রাকচার করছি, তো এক্ষেত্রে হচ্ছে আমাদের যদি টপ ভিউটা দেখি, মাটি কাটার টপ ভিউটা, ধর আমি একটা স্কোয়ার বিম দিয়েছি, তাই তো? স্কোয়ার সাইজ বিম দিয়েছি, তাহলে আমার পার্টিকুলার ওই জায়গাটার মাটিটাই কাটতে হবে যেখানটা আমি বিমটা প্লেস করব, এই ফুটিংটা প্লেস করব, স্কোয়ার ফুটিং, ঠিক আছে? তো এইটা মোটামুটি তোর কত করবি? ফুটিংটা ধর 1.5 মিটার ফুটিংই কর। আচ্ছা, 1.5 মিটার বুঝতে অসুবিধা হবে, তাহলে 1.2 মিটার, ঠিক আছে? দুটোর সাথে তাহলে হাইটের সাথে গন্ডগোল হয়ে যাবে, তাহলে আমরা এটা 1.2 মিটার, স্যার ওটা 1.2 ইনটু 1.2 হবে তো স্যার? হ্যাঁ 1.2 ইন্টু 1.2 মিটার স্কোয়ার শেপের আমি একটা ফাউন্ডেশন কেটেছি। তো ফাউন্ডেশন কাটার পর আমি স্টেপ বাই স্টেপ করতে থাকবো, এখানেও টপ ভিউটা সেরকম ভাবে দেখাতে দেখাতে থাকবো যে কিরকম কিরকম দেখতে লাগবে। হ্যাঁ,
তো ফাউন্ডেশন কাটার পর ফার্স্ট হচ্ছে আমাদের কাজ কি, ফার্স্ট হচ্ছে স্যান্ড ফিলিং করব, তাই তো? আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের স্যান্ড ফিলিং। ঠিক আছে, কতটা ডেপথ পর্যন্ত করে বল? এইগুলোই তো সব প্র্যাকটিক্যাল নলেজ, এইগুলোই তো জেনে রাখতে হবে। কত ডেপথ পর্যন্ত করব? মিনিমাম 3 ইঞ্চি। মিনিমাম 3 ইঞ্চি। 6 ইঞ্চি স্যান্ড করতে পারেন, ফিলিং 4 ইঞ্চি করতে করতে পারেন। করছি আমি তাহলে 150 করছি, তাহলে পয়েন্ট, আচ্ছা আমি এখানে সব, ইঞ্চি ফিঞ্চি না বলে আসছি। ঠিক আছে, এখানে স্যান্ড ফিলিংটা আমি এখানে 150 দিচ্ছি। অনেক জায়গায় 100 ও করে, আমরা এখন 150 করে দিচ্ছি। ঠিক আছে, স্যান্ড ফিলিং এর পর কি করা হয়? ব্রিক ফ্ল্যাট সোলিং। বিএফএস। কি? ব্রিক ফ্ল্যাট সোলিং, 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট স্যান্ড সোলিং। ফিলিং এর পর ধর আমি পিসিসি করছি, তাই তো? হুম। প্রত্যেকটা স্টেপ না কিন্তু স্যার, ভালো ব্রিক করে, ফ্ল্যাট সোলিং দেয়। হ্যাঁ ব্রিক ফ্ল্যাট সোলিংটা বাদ গেল। স্যাম্পলিং এর পর ব্রিক বেশ, ফ্ল্যাট সোলিং দেয়, আগে তারপর হ্যাঁ পিসিসি সরি, দেয়। আগে না না, আমি পিসিসির যে ব্যাপারটা বলছিলাম, যে ধর যদি কোনো বড় স্ট্রাকচার হয় স্যান্ড ফিলিং এর পর, আচ্ছা আগে ব্রিক ফ্যাক্টরিং দেখো তো। স্যার ব্রিকই তো হবে 3 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আগে ব্রিক আমি হেভি স্ট্রাকচারের ক্ষেত্রে বুঝি, ঠিক আছে সেটা তেমন ছেড়ে দে। ধর কোনো বড় বড় এরপরে ড্যাম, পিসিসি হবে। কোনো বড় বড় ড্যাম ট্যাম করতে গেলে না, তখন আগে স্টেবিলাইজ করতে, যাক ঠিক আছে সেটা পরের ব্যাপার। এখন ব্রিকটাই ধরে নেওয়ার আমার মেইন জিনিস। ঠিক আছে, তো স্যান্ড দেওয়ার পর আমি হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং করলাম। তো ব্রিক ফ্ল্যাট সোলিং এর মোটামুটি হাইট কত হয়? 3 3 ইঞ্চি স্যার একটা সাইজ। তাহলে 100 ধরে নিচ্ছি, 0.075 0.075। 0.075, বেশ, হাইটটা 0.075, তাহলে এটা হচ্ছে 0.075 ঠিক আছে, এইখান পর্যন্ত হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের যেটা করলাম কি কি, এই জিনিসগুলো বোঝাচ্ছি কারণ আমরা এস্টিমেট যখন করব তখন এইগুলোই হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। ঠিক আছে, স্যান্ড ফিলিং হলো, স্যার 0.075 এমএম হবে না তো? সিস্টেমে হবে। মিটার বল। ওটা মিটার হবে, হ্যাঁ হ্যাঁ, মিটার 0.075 মিটার হবে ওটা। আচ্ছা এটা 75 375 75 করতে, ঠিক আছে। আচ্ছা এরপর কি করব বল? এরপর স্যার পিসিসি। এরপরে তো পিসিসি হবে। পিসিসি করতে গেলে আমাদের কি করতে হয়? প্রথমে জিনিসটাকে পুরো প্র্যাকটিক্যালি ভাব, যে পিসিসি করতে গেলে আগে আমরা পিসিসিটা যে ঢালাই করব কিছু তো একটা দিতে হবে। কি করতে হয়? বসাতে হবে না ওটাকে 2 ইঞ্চি। কাঠের পাটাতন গুলো কি বসাতে হয় কি বসাতে হয় না? কিটা স্যার? এটা সাইড শাটারিং লাগে, এটা নরমাল শাটারিং লাগে না। ওটা সাইডে দিতে হবে স্যার ওটা। শাটারি। এখন ধর তুই যদি মাটি যদি তোর এন্ড টু এন্ড ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের শাটারিং দরকার পড়ে না। কিন্তু মাটি যদি আমার, যদি মাটি থেকে যদি আমি ব্রিক ফ্ল্যাট সোলিং এ আমাদের মেন যে পিসিসিটা ঢালাই করছি সেটা যদি একটু দূরে করা হয় তখন কিন্তু অবশ্যই আমাকে শাটারিং করতে হবে। শাটারিং করা হয় কেন? যাতে আমার এই যে যখন ঢালাই হচ্ছে যেন নির্দিষ্ট একটা শেপটা থাকে, তাই তো? তো আমরা এখন স্ট্রাকচারটা একদম বেসিক থেকে করছি, সেই জন্য আমরা এখন ধরেই নিলাম যে আমার একদম এন্ড থেকেই আমার পিসিসিটা ঢালাই করছি। ক্লিয়ার? তাহলে আমি এই এন্ড থেকেই পুরো পিসিসিটা দিয়ে দিলাম। তাহলে এইটা আমরা দিয়ে দিলাম প্লেন সিমেন্ট কংক্রিট। ঠিক আছে, এটা হাইট কত দেবো মোটামুটি বল? 4 ইঞ্চি মানে 100 তাই তো? বেশ, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তোর আরসিসি স্ট্রাকচারটা করব। আমার ধর একটা কলাম নিচ্ছি, এই কলামটার মোটামুটি সাইজ ধর 250, তাই তো? 250 বাই 250 স্কোয়ার ফুট কলাম নিচ্ছি, 250 বাই 250। এবার আমাকে বল যে এই স্ট্রাকচারটা একদম এন্ড পর্যন্ত টেনে দেব না এইখান পর্যন্ত দেব? সেই এন্ড পর্যন্ত লাগানো যায় কি এন্ডের আগে পর্যন্ত দিতে হবে? বল। এরপরে তো আরসিসি দিতে হবে। আগে থেকে তো আরসিসিটা যে বসাবো তার তো আমার স্ট্রাকচারটা তো তৈরি করতে হবে, আমাকে ছাঁচটা তো আগে জানতে হবে যে আমি ছাঁচটা কিরকম ভাবে করব। আইসোলেটেড ফুটিং হবে, এখান থেকে 6 ইঞ্চি আর উঠবে।
আমি ইঞ্চি ওঠার পর এক ওখান থেকে আবার অ্যাঙ্গেল হয়ে যাবে 45 ডিগ্রি। কাজ করছি, আমি এইভাবে করছি, শাটারিংটা আমি এখানে ইনক্লুড করছি। হ্যাঁ, তাহলে আমি এক কাজ করলাম, এখানে 50 mm গ্যাপ দিলাম, এখানেও 50 mm গ্যাপ দিলাম। ভালো করে জিনিসটা বোঝ কিন্তু, ঠিক আছে? তাহলে এই যে গ্যাপটা যখন দিলাম, তখন কিন্তু এইটা যখন আমরা বানাবো, তখন কিন্তু এখানে আমার চারদিকে শাটারিং যে কাঠের পাটাতনগুলো আছে সেগুলো আমাকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে? তাহলে শাটারিংটা প্রোভাইড করে আমি শেপটা মোটামুটি বুঝে নিলাম যে এতটা করতে হবে। আচ্ছা, এর মোটামুটি সাইজ কত হয়েছে? 1.2, তাই তো? এটা টোটাল লেন্থটা 1.2, তো তাহলে এখান থেকে 1 বাদ দিলে হচ্ছে তোর 1.1 হচ্ছে, এটা টোটাল লেন্থটা 1.1। আচ্ছা, এবার আমরা কি করছি? রেইনফোর্সমেন্ট প্রোভাইড করছি, তাই তো? তারপর হচ্ছে আমাদের ঢালাই হবে। তো আর সেটা কথা বলবো, বল। পিসিসি থেকে যে 50 mm যে ওখান থেকে যে উঠে আছে ওই হাইটটা কত দিতে হবে মিনিমাম? হাইটটা 6 ইঞ্চির মতো দে। এটাও 100 বা হচ্ছে তোর কত দিবি? 200 mm দে, 6 ইঞ্চি দেয়, 6 ইঞ্চি। ঠিক আছে? এটা 200 mm দে, ঠিক আছে? এটা আমি 200 mm করব, ঠিক আছে? কারণ এটা 200 mm তোলার কারণ আছে, কারণ আমি যে রেইনফোর্সমেন্টের যে রডগুলো পাচ্ছি, সেই পাতগুলো যাতে না বেরিয়ে না যায়, ঠিক আছে? এবার 100 দিলে খুব ক্লোজলি হয়ে যায় বলে সেটা আমার বেশি করা। আচ্ছা বল, মেন রেইনফোর্সমেন্ট কোন দিকে দেওয়া হয়? এর হচ্ছে চারদিকে স্কোয়ার শেপে রেইনফোর্সমেন্ট। আচ্ছা, আগে আমাকে এটা বলতো, এই ফাউন্ডেশনটা কি ফাউন্ডেশন? আইসোলেটেড। বেশ, তাহলে এইটা হচ্ছে আমি রেইনফোর্সমেন্ট প্রোভাইড করে দিলাম, তাই তো? এবার আমি এটা চলে আসি প্লেন ভিউতে, আমার কিরকম দেখাবে। তাহলে আমি দেখ, প্রথমে যে স্ট্রাকচারটা করেছি, পিসিসিটা আমি নিচে থেকে দেখতে পাবো অবশ্যই, ঠিক আছে? কারণ 50 mm গ্যাপ দিয়েছি। তাহলে আরসিসির যে স্ট্রাকচারটা বানাচ্ছি, সেই স্ট্রাকচারটা 50 mm গ্যাপ দিয়ে হচ্ছে, তাহলে হচ্ছে এইখানের হচ্ছে আমাদের ডিস্টেন্স হচ্ছে 1, এটা হচ্ছে 50 mm, তাই তো? হচ্ছে 50 mm। তাহলে এইটা টোটাল সাইজ হয়ে গেল কত আমাদের? 1.1। এই ভ্যালুগুলো সব কটা মনে রাখতে হবে, কারণ এইগুলোই আমাদের এস্টিমেটে কাজে লাগবে। তাহলে 1.1 মিটার। এটা কেন 1.1 হলো সবাই বোঝা গেছে? এবার হচ্ছে আমাদের না এখানে, স্যার, আরে দুদিকে 50 50 বাদ দিলে কত হয় 1.2 থেকে? আচ্ছা স্যার, হ্যাঁ বুঝেছি। ঠিক আছে? এবার বল, আমার যে এই যে রেইনফোর্সমেন্ট গুলো প্রোভাইড করছি, ক্লিয়ার কভার কত রাখতে হবে? মেন রেইনফোর্সমেন্ট থেকে ক্লিয়ার কভার ফাউন্ডেশনের ক্ষেত্রে কত রাখা হয় বল? সব আইএস কোডের ফর্মুলা থেকে বলছি আমি। 50 বিমের ক্ষেত্রে কত? প্রথমে স্ল্যাবের ক্ষেত্রে কত বল? 20, স্ল্যাব বিম 25। দ্বারা ক্লিয়ার কভার, ক্লিয়ার কভার স্ল্যাবের ক্ষেত্রে কত বল? স্ল্যাবের ক্ষেত্রে 20। হচ্ছে 20 mm, অথবা 15 mm ইউজ করতে পারি। কখন ইউজ করতে পারি? যখন 12 mm এর লেস ডায়াবার কি HYSD, তাই তো? নাকি মাইল স্টিল? মাইল স্টিল। মাইলস্টোন। যদি আমার মাইল স্টিল স্ল্যাবেতে ইউজ করি, আর যদি তার সাইজ 12 mm লেস হয়, তাহলে আমরা ক্লিয়ার কভার 15 mm ধরি, ঠিক আছে? এগুলো সব মনে রাখতে হবে। বিমের কত হয় মিনিমাম ক্লিয়ার কভার? 25, তাই তো? কলামের ক্ষেত্রে, কলামের ক্ষেত্রে 40। হচ্ছে আমাদের 40 mm। আর ফুটিংয়ে হচ্ছে আমাদের 50 mm রাখা হয়, তাই তো? ঠিক আছে? তাহলে এখানে আমাদের ড্রয়িংয়েও তাই করব। আমাদের যে এখানে যে ড্রয়িংটা হচ্ছে, তাহলে সেইখানে হচ্ছে আমাদের এই যে কভারটা,
এই যে কভারটা, তার মানে হচ্ছে এই যে মেন রেইনফোর্সমেন্ট এর যে এন্ড, দ্বারা একটু জুম করি, এই যে এন্ড, এই মেন রেইনফোর্সমেন্টের এন্ড থেকে এর এন্ডটা ডিসটেন্স কত দাঁড়াচ্ছে? 50 mm। ঠিক আছে, এটা ক্লিয়ার? তাহলে এইদিকে 50 mm, আবার এইখান থেকে এইটার গ্যাপও হচ্ছে আমার 50 mm। স্যার এটা ক্লিয়ার কভার? ক্লিয়ার কভার, ঠিক আছে, মেন রেইনফোর্সমেন্ট ক্লিয়ার কভার এটা। ঠিক আছে, রেইনফোর্সমেন্ট তো আমার সাপ্লাই করতেই পারি, কিন্তু আমার মেন রেইনফোর্সমেন্ট কতটা সাপ্লাই করব সেটা ডিপেন্ড করবে তার বিভিন্ন ফ্যাক্টরগুলোর উপর। ঠিক আছে, যাই হোক, তাহলে আমার মেন রেইনফোর্সমেন্টগুলো আমার এইভাবে পুরো সাজানো হয়ে গেল। তার জালিগুলো আমি বসিয়ে দিলাম। ফুটিং এতে কত সাইজের তার জালি ইউজ করা হয়? মিনিমাম কত? 12 এইচডিএম 12 mm, হ্যাঁ, 12 mm। 10 দিতে পারি, 8 দিতে পারি, 10 মিনিমাম দেওয়া যায়। স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের 10। মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে 10 mm। ঠিক আছে, 8 mm দেয়া এখন উঠে গেছে, 10 mm হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ড। তবে সবচেয়ে আইডিয়াল হচ্ছে 12 mm। 12 12 mm সবচেয়ে হচ্ছে আইডিয়াল। ঠিক আছে, তো আমার এইখানে হচ্ছে স্ল্যাবের জালিটা পাতা হয়ে গেল। এবার হচ্ছে আমার তোর ফুটিং এর এই কলাম থেকে যে এক্সটেন্ডেড যে রডগুলো বেরিয়ে আসবে সেই রডগুলোকে আমার প্লেস করতে হবে। ঠিক আছে, এইভাবে আমি প্লেস করে দিলাম। প্লেস করে দিয়ে এর হচ্ছে এগুলো স্টিরাপ, আমি আর ডিটেলসে গেলাম না। ঠিক আছে, কিভাবে স্যার? প্লেস হচ্ছে না হচ্ছে, প্লেস করে কিভাবে, এরকম ভাবে আর আরে স্যার আরে বলছি, প্লেস করতে বল। তারপরে নিচে সে যে রডগুলো সে বেঁকে আছে ওগুলো সে মানে অনেক সময় দেখি সেন্টার বরাবর থাকে, মানে কর্নার বরাবর দেওয়া থাকে, আবার অনেক সময় সে মানে লেন্থে মিডিল বরাবর দেওয়া থাকে। মানে ওটা কিভাবে দেওয়া থাকে? কি বল বল আর মানে যেটা স্যার বেঁকে যেটা দিলেন, মানে স্যার ফুটিং থেকে 250 mm যে কলমটা উঠছে না, যে নিচে যেটা মানে তার জালির উপরে যেটা মানে দিয়ে দিচ্ছে, হুম, তো হ্যাঁ হ্যাঁ ওইটা বল। স্যার মানে ওইটা মানে কোন বরাবর ঘোরানো ঘটে, মানে কর্নার এটা মানে চার এটা কর্নার যে কর্নার বরাবর না মিডল বরাবর? ওইটাই আমি ড্রয়িংটা করছি। এই রেইনফোর্সমেন্টের সবচেয়ে আইডিয়াল শেপ হচ্ছে এইটা। ঠিক আছে, এই যে আমার এক্সটেন্ডেড যেটা হচ্ছে সেটা হচ্ছে তোর সবসময় কর্নার বরাবর দিতে হবে আইসোলেটেড ফাউন্ডেশনের ক্ষেত্রে, তাই তো? রেইনফোর্সমেন্ট অ্যাকচুয়ালি আমরা এইভাবে দিই, কারণ এই দিকে যতটা হবে, কারণ এই দিকে হচ্ছে আমার দেখ সারফেস এরিয়াটা অনেক বেশি কর্নারের দিকে, তাই তো? ফলে এই ট্রান্সফার যে লোডটা হবে, সেটা লোডটা যখন পড়বে এই সারফেস এরিয়া যত বেশি থাকবে তার বিয়ারিং ক্যাপাসিটিটাও তত বেশি হবে। আমি যদি এই ছোট জায়গা থেকে যদি ছোট লেন্থে করি তাহলে কলামের উইকনেস চলে আসবে। ঠিক আছে, সুতরাং এত ডিটেলস আমি এখন বোঝাচ্ছি না, আমার শুধু মেন যে কাজগুলো উদ্ধার করতে হবে সেই জিনিসগুলো আমরা এখন বুঝি। ঠিক আছে, আরো অনেক কিছু আছে জটিল। আচ্ছা, তাহলে আমার 1.5 মিটার হলো, এইটা হচ্ছে 200 মিটার হলো, তাহলে এই টোটাল বাকি হাইটটা কত হলো আমার বল? এই বাকি হাইটটা আমার কত হচ্ছে আমাকে বল, ক্যালকুলেট করে। বাকিদের গলা শুনতে পাচ্ছি না কেন? বিক্রম, অয়ন, মলি, মধু। স্যার এটা মাইনাস করে তো 1.5 মিটার থেকে এগুলো যোগ করে স্যার, যেটা হবে স্যার। আরে বল, সেটা আমি তো জানি কি করতে হবে, ভ্যালুটা কত হচ্ছে আমাকে সেটা বল। সেও তো স্যার বলছি, দাঁড়ান স্যার। 150, 250, এটা হচ্ছে 450, আর 450 আর 75, 525, তাহলে 975, তাই তো? ন- হুম, 975, 975 মানে 1 মিটার, মানে অনেক লম্বা। তো এক কাজ কর, 1.5, সেটা হাইটটা বেশি ধরে ফেলেছেন, হাইট আরো কম হবে। 1.2, 1.1.2 1.1 ধরুন, হাফ দিয়ে দেবেন। হ্যাঁ ঠিক বলেছি, 1.1 মিটার ধরি, কারণ তাহলে তোদের লেন্থ আর ব্রেথের সাথে বুঝতে অসুবিধা হবে না। এবার বল কত হচ্ছে? 975 হচ্ছিল তো। 300 575। তাহলে 575, তাই তো?
তাহলে এই হাইটটা হয়ে গেল 575 মিটার। স্যার এমএম এমএম স্যার এটা। 575 মিটার মানে কত হয় স্যার? সরি এমএম। তোর এইখান পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে গেছে? সবাই ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এবার তাহলে আমি স্যার, এস্টিমেশনে স্যার। আসি। তাহলে আমি এবার ডাইরেক্ট এস্টিমেশনে চলে আসি। হ্যাঁ, স্যার যেটা ইঞ্চি বলছেন 1 ইঞ্চি সমান তো 25.4 সেন্টিমিটার। সেটা তোরা ভালো জানবি, আমি কি আর জানি। সেন্টিমিটার এমএম স্যার আমি ভুলে গেছি, উৎপল দা। তাহলে আগে আমরা একটা নাম দিই এস্টিমেশন। এস্টিমেশন বলছি 1 ইঞ্চি সমান কত তোমার ওটা 25.4 এমএম না সেন্টিমিটার? 25.4 1 ইঞ্চি সমান কত এমএম চাইছিস না কিছু চাইছিস তুই? আমি এমএম বা সেন্টিমিটার দুটোতে কনফিউজ হয়েছি, মানে কোনটা ওটা 25.4 1 ইঞ্চি সমান? 1 ইঞ্চি 25.4 এমএম বলে। এমএম। एमएम 25.4 mm। আচ্ছা, হুম। শুভ্রজ্যোতি বুঝতে পারছিস তো? ভুলে গেছি তো আসলে। সবাই শুনতে পাচ্ছিস আমার অডিও? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এস্টিমেশন করার আগে, আচ্ছা তোরা এক্সেল এর মোটামুটি সবাই আগে আমাকে এটা বল, এক্সেল এর কাজ কি সবাই জানিস? আমি উৎপল তোদের কথা বলছি না, যারা যারা জানিস না আমাকে বল যে সবাই কি জানিস এক্সেল কিভাবে কি অপারেট করতে হয়? শুনেছি স্যার, আমার সেভাবে করার এক্সপেরিয়েন্স নেই। হ্যাঁ স্যার। স্যার মোটামুটি জানি। মোটামুটি হ্যাঁ জানি স্যার জানি, কলেজ থেকে যতটুকু শিখিয়েছি ওইটুকুই জানি। বেশ ঠিক আমরা আছে, আমি আমি একদম বেসিক থেকেই শুরু করছি, ঠিক আছে? যাদের একদমই আমি ধরে নিচ্ছি যে তোরা হালকা জানিস কি কি জিনিস, তোরা যদি না বুঝতে পারিস যে এটা কি করে হলো আমাকে বলবি তখন, ঠিক আছে? তো ফার্স্ট রোটা আমি বাদ দিলাম, ফার্স্ট রোটায় আমি নাম লিখব, তাই তো? তো ফার্স্ট রোটায় আমি নাম লিখবো যে ডিটেইলড এস্টিমেট। তো এইখানে আমি নাম দিচ্ছি ডিটেইলড এস্টিমেশন। আরো বড় করতে হবে লেখাটা? বোঝা ঠিক যাচ্ছে আছে স্যার? ঠিক আছে। দেখ, ডিটেইল এস্টিমেশন অফ, নাম দে বিল্ডিংটা, অফ প্রজেক্ট বিল্ডিং, ঠিক আছে? প্রজেক্ট বিল্ডিং আমরা এইভাবে নামটা দিলাম, ঠিক আছে? এখন এটাকে আমি মার্চ করলাম না। মার্চ কিভাবে করতে হয় জানিস তো সবাই? আমার কতগুলো কলাম হচ্ছে তার উপর বেস করে আমি মার্চ করব। তো এস্টিমেশন করতে গেলে ফার্স্টই হচ্ছে আমাদের কি দরকার ছিল? আইটেম নাম্বার, তাই তো? আইটেম নাম্বার, ফার্স্ট কলামটা আইটেম নাম্বার দিলাম, ঠিক আছে? স্যার এগুলো লিখতে হবে? অবশ্যই, এস্টিমেশন করতে গেলে তো করতে হবে না? তাহলে তারপর সিরিয়াল নাম্বার স্যার আইটেম নাম্বার। ডেসক্রিপশন অফ আইটেম, আইটেম তারপর কি ছিল? নাম্বার, তাই তো? নাম্বার, তারপর লেন্থ। তারপর কি ছিল? লেন্থ। লেন্থ 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 লিখে আমরা Height. এইখানে দেখ ইউনিট দিচ্ছি, আমরা লেন্থ লিখে একটা ইউনিট দিচ্ছি এখানে। তারপর লিখছি ব্রেথ, তারপর আবার এখানে একটা ইউনিট দিচ্ছি। স্যার ইউনিটটা স্যার বেকারে মিটার করে দিন না। না, ওটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়ে যাচ্ছে। কোয়ান্টিটি হবে তো ওটা, কি কোয়ান্টিটি হবে তো। না না, আমি আর বলছি ওটা নয়, ইউনিট লেন্থ বা ব্রেথের যে ফুটে হয় বা মিটার হয় যেটা ওটা। মিটার। এবার কি ইউনিট নিচ্ছি সেটা হচ্ছে আমার তো এখানে উল্লেখ করতে হবে না? তো আমি মিটারে কি হবে? লেন্থ ব্রেথ গুণ করে তাহলে সেই ব্যাপারটা আসবে যদি মিটার নেওয়া হয়। আমি ধরে নিচ্ছি যে সবাই একদম বেসিক করছি তো, তো সেই জন্য তোদের এখন একদম প্রথম থেকেই কর। স্যার ঠিক আছে। টিটি 1 টিটি, এরও আমি একটা ইউনিটের কলাম করে দিলাম। তারপরে কি? রেট, তাই তো? রেটের পর তারপর হচ্ছে অ্যামাউন্ট, তাই তো? টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে? তো টোটাল দেখ এম পর্যন্ত কলাম হলো। আমি এটাকে ছোট করে নিই, আমার এইখান পর্যন্ত হলো। আমি এখন এইখানটাকে পুরোটাকে এতগুলো কলাম হচ্ছে
আমি এখানে গেলাম বটম বোল্ডারে, যে দেখ বোল্ডারের যে অপশন, সেখানে গিয়ে অল বোল্ডার্স ক্লিক করলাম, তাহলে আমার ছক তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার দেখ আমি দেখ এই দেখ নিচের দিকে একদম একদম নিচের দিকে ডান দিকে নিচে পেজ ব্রেক প্রিভিউ বলে একটা অপশন আছে। ঠিক আছে, ডান দিকে নিচে দেখবি, এটা ক্লিক করবি। দেখ ক্লিক করলে আমার অ্যাকচুয়াল যে পেজের সাইজ, সেই সাইজটা কিন্তু আমার এখানে বলে দেবে যে আমি যে ফরম্যাটে, যে ধর আমি A4 সাইজের পেপারটা যদি আমি প্রিন্ট করি এক্সেলে, তাহলে সেই সাইজটা আমার কাছে চলে আসবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমি যে রেশিওতে উইথের যে ভ্যালুগুলো নিয়েছি তাতে কিন্তু আমার এগুলো নিচ্ছে না, তাহলে আমাকে এটাকে ছোট করতে হবে। তো আমি দুটো ভাবে করতে পারি। এই যে ডটেড লাইনটা আছে, মানে এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজের মধ্যে পড়ে যাচ্ছে, এই ডটেড লাইনটাকে আমি টেনে এক্সটেন্ড করে দিতে পারি যাতে পুরো পেজটা আমার একটা পেজের মধ্যেই আসে, তাই তো? এবার এইটাকে যদি আমি টানি তাহলে দেখতে পাবি যে আমার একটা পেজ টোটাল কতটা লেন্থ পর্যন্ত আমার যাচ্ছে। দেখ এতটা লেন্থ পর্যন্ত আমার যাচ্ছে, তাহলে এটাকে আমি স্ক্রল করে উপর দিকে তুলে দিলাম এতটা। ঠিক আছে, ওটা তো যদি পেজ 2 থাকতো সাথে দুটো পেজ বেরিয়ে যেত তখন এটা যদি প্রিন্ট করলে। এক্সটেন্ড করছি, দেখ এখানে দেখ পেজ 2 দেখিয়ে দেবে, দেখ এখানে পেজ 2 দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এইটা করে নেওয়ার একটা সুবিধা হচ্ছে যে তোদের পেজ সেটআপটা একদম রেডি হয়ে থাকে। ঠিক আছে, তো আমার এইখান পর্যন্ত যেহেতু আছে, তো ফার্স্টের যে আমার এটা ছিল ডিটেল প্রজেক্ট এস্টিমেট, এই পুরোটা পেজটাকে আমি ক্লিক করলাম করে মার্জ অ্যান্ড সেন্টার করলাম। দেখ মার্জ অ্যান্ড সেন্টার করলে আমার একদম সেন্টারে চলে আসলো, একটা একটা রোই হয়ে গেল এটা পুরোটা। ঠিক আছে, এবার এইটাকে আমি জাস্ট তোদের বোঝার জন্য আমি একটু বোল্ড করে দিলাম, কারণ এইটার উপর বেস করে তো আমাদের সবকিছু হচ্ছে, তো এটাকে আমি বোল্ড করে দিলাম। ঠিক আছে, আর এর ঘরটা যেটা আছে সেটা আমি একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, সাপোজ ধর আমি হলুদ কালারই দিলাম, সবাই দেখতে সুবিধা হবে। তো আইটেম নাম্বারের কলামটা হচ্ছে আমার ছোট হয়, আমি এটাকে, আচ্ছা আরেকটা জিনিস বলি, আমি এই যে পেজটা আছে এই পেজটাকে র্যাপ টেস্ট করে নিলাম। র্যাপ টেস্টটা কি জিনিস আগে বলতো? র্যাপ টেস্ট মানে হচ্ছে, হ্যাঁ ওই নং বল। নং লেখাটা নিচে চলে আসবে তাহলে। হ্যাঁ নক নক মানে হচ্ছে আমি কলামের যে উইডথটা যে সাইজ দেব সেই সাইজের মধ্যেই সে ফিট হয়ে যাবে। অনেক সময় দেখবি এরকম কলামে ছোট করলে লেখাগুলো দেখবি তোর কিছুটা আবঝা হয়ে যায়, তাই তো, এই মিসিং হয়ে যায়, তাই তো? যাতে সেইটা না হয় সেইটাই আমাকে লক্ষ্য রাখা। তো দেখ এইটাকে আমি আইটেম নাম্বারটাকে ছোট করলাম। আচ্ছা এই পেজটাকে আমি ক্লিক করলাম, এখানে দেখ সেন্টারে নিয়ে আসলাম আর উপর দিকেও সেন্টার। ঠিক আছে, এগুলোকে আমি বোল্ড করে দিলাম। এবার দেখ ডেসক্রিপশন আইটেম, এইটা হচ্ছে সবচেয়ে বড় পেজ হয়। ঠিক আছে, তাহলে ডেসক্রিপশন, কারণ এখানে পুরো ডেসক্রিপশনটা ডিটেলসে দেওয়া থাকবে, তো এই পেজটাকে লিখতে আমি হবে। সবচেয়ে বড় করলাম। নাম্বারটা একদম ছোট হয়, তাহলে নাম্বারটাকে আমি ছোট করে দিলাম। লেন্থটা মোটামুটি যে রেঞ্জ আছে, ইউনিটটা হচ্ছে আমার খুব ছোট হয়, ইউনিটটা লেখাটা যত দূর পর্যন্ত আছে তত দূর পর্যন্তই রাখলাম। ঠিক আছে, ব্রেথটাও সেই একই রাখলাম, এরও ইউনিটটাকে আমি ছোট করে দিলাম। ঠিক আছে, কারণ আমার পুরো জিনিসটা তো আমাকে পেজের মধ্যে ঢোকাতে হবে। দেখ এইখানে দেখ আমার ওই ডেসক্রিপশন অফ আইটেমটা বাড়ানোর জন্য এইখানে আমার এইগুলো দুটো বেরিয়ে গেছে। ঠিক আছে, সুতরাং এই দুটোকেও আমাকে এখন এখানে ঢোকাতে হবে। তো এর ইউনিটটাকেও আমি আরো ছোট করে দিলাম। ঠিক আছে, কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটির ইউনিটটাকেও আমি ছোট করে দিলাম। স্যার লেন্থের পরে ব্রেথের পরে ইউনিট না দিয়ে যদি কোয়ান্টিটি পরে একবারে ইউনিটটা দিয়ে দিই তো অসুবিধা হবে? না, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, কারণ আমি এখানে কি করছি, আমি একদম বেসিক থেকে করছি, তো তো সেই জন্য তোদেরকে ইউনিটটা দিচ্ছি যাতে তোরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারিস যে কোনটা এমএম দিয়েছি কোনটা মিটার। অবভিয়াসলি আমরা সবকিছু মিটারেই করব, ঠিক আছে, কিন্তু তাও একটা বোঝার সুবিধার ক্ষেত্রে আমি এটা করে দিচ্ছি। আচ্ছা দেখ এখানে ইউনিট লেখাটাকে আমি ছোট করতে চাইছি, এটাকে কি দেখ লম্বা লম্বি যদি করে দিই তাহলে কিন্তু আমার এই জায়গাটা আমার অনেকটা ছোট হয়ে যাবে, তাই তো? তো এইটা ক্লিক করলাম, দেখ এখানে এবি বলে একটা ওরিয়েন্টেশন বলে উপরে আছে, এটা ক্লিক করলাম, রোটেট টেক্সট আপ করলাম, দেখ ইউনিট লেখাটা ওপর দিকে হয়ে গেল, তাই তো? তো এটাকে আমি আরো ছোট করে দিতে পারছি। দেখ সিমিলারলি এটাকেও করি, রোটেট টেক্সট আপ, জিনিসটা পুরো ঘুরে গেল। ঠিক আছে, তাহলে আমার ইউনিটের ঘরগুলো অনেক ছোট ছোট করে হয়ে গেল। ক্লিয়ার? এটাও করে দিই, রোটেট টেক্সট আপ। ঠিক আছে, রেট আর হচ্ছে অ্যামাউন্ট। আচ্ছা রেটের ঘরটা একটু ছোট রাখি, বেশি বড় রাখার দরকার নেই আমাদের।
অ্যামাউন্ট চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের পুরো এ কিন্তু রেডি, এক্সেল এর ফরম্যাট পুরো আমাদের রেডি হয়ে গেছে, এক্সেল এর পুরো ফরম্যাট আমাদের রেডি। এবার হচ্ছে আমাদের আইটেম। তো আমরা ফাউন্ডেশনটা যেহেতু ফার্স্ট করেছি, তো ফাউন্ডেশনে কি করেছি আমরা, প্রথম কাজ কি ছিল আমাদের, আর্ট কাটিং, তাই তো? তাহলে এবার আমরা Yes, শিডিউলে sir. চলে আসবো, তাই তো? একদম প্রথমেই শিডিউলে চলে আসবো। শিডিউলে একদম বলেছিলাম আর্ট কাটিং কোথায় আছে, ফার্স্ট পেজে, তাই তো? তাহলে একদম পেজ নাম্বার 1 এ চলে যাই, পেজ নাম্বার 1 এ একদম চলে যাই। হ্যাঁ, তো দেখ পেজ নাম্বার 1 এ আমি এটা ধরে নিলাম, ফার্স্ট যেটা হচ্ছে সারফেস ড্রেসিং আমাদের এখানে করছি না, সুতরাং সারফেস ড্রেসিং আমাদের এখানে দরকার পড়ছে না। তো ফার্স্ট হচ্ছে যে আর্ট ওয়ার্ক ইন এক্সকাভেশন ফাউন্ডেশন 10, এই পুরো লেখাটা পুরো একদম কপি করব, কন্ট্রোল সি টিপে কপি করে পুরো এই জায়গাটায় আমরা প্লেস করলাম। ঠিক আছে, এটা র‍্যাপ টেস্ট করে দিলাম। ঠিক আছে, এই লেখাটাকে আমি একদম সাইড করে দিয়ে সেন্টার করে দিয়ে, আর এই লেখাটাকে যদি আমার পুরো লেখাটাকে ঠিকঠাক করে একদম অ্যালাইন করতে হয়, তাহলে কি করতে হয়, ফরম্যাট সেলে গিয়ে কি করতে হয় রে, অ্যালাইনমেন্টে যেতে হয়, গিয়ে যে সেন্টার আছে ভার্টিক্যাল, সেটাকে আমরা জাস্টিফাই করব। ক্লিক করে দিলে দেখ পুরো লেখাটা একদম জাস্টিফাই হয়ে গেল, যেরকম শেপ দিয়েছি ঠিক সেই শেপেই চলে আসবে। ঠিক আছে স্যার ইউনিটটা একবার দেখান তো, ইউনিটটা, আর ইউনিট ওই যে ইউনিটটা যে ওইভাবে মানে কিভাবে করলাম এটা আরে লিখে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, পরে দেখে নেবা। এইটা ওরিয়েন্টেশনে যাবি, ওরিয়েন্টেশনে গিয়ে ক্লিক করে রোটেট টেক্সট আপ করবি। ঠিক আছে, ওরিয়েন্টেশনে গিয়ে রোটেট টেক্সট আপ করবি, তাহলে স্যার আপনি রেকর্ড করছেন তো? আমি রেকর্ড স্যার কম্পিউটার ক্লাস হয়ে গেছে। সে তো হবেই। দরকার আছে এটা স্যার। ঠিক আছে, তো এইটা আমি 1 নম্বর দিলাম, এটা মিডিলে দিয়ে দিলাম, সিরিয়াল নাম্বার 1 মিডিলে নয়, সরি টপে দিলাম একদম। 1 নম্বরে হচ্ছে আর্থ ওয়ার্ক এক্সকাভেশন ফাউন্ডেশন ট্রেঞ্চ। এবার এইখানটা কিন্তু শেষ হয়নি, আমাদের অনেক কিছু লিখতে হবে। এবার হচ্ছে এইখানে হচ্ছে তোর এক্সেলে এন্টার মারলে কিন্তু নিচে নামবে না, ওয়ার্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু এক্সেলের ক্ষেত্রে হয় না। সেটা এন্টার মারতে গেলে কি, নিচে নামতে গেলে কি টিপতে হয়, অল্ট কন্ট্রোল, তাই তো? এটা কিন্তু মনে রাখবি, এক্সেলে যখন নিচের দিকে টানতে হবে তখন কিন্তু আমাদের টিপতে হয় অল্ট কন্ট্রোল। ঠিক আছে, তো আমি এখানে কি লিখবো বল, এই জিনিসটা জানতাম না স্যার। ওই জন্যই তো আমি এক্সেলটা তোদের ধীরে ধীরে করাচ্ছি। আমি তো বারবার বললাম যে এই জিনিসগুলো অনেক জিনিস জানবি না, এক্সেলে অনেক জিনিস শিখবি। ঠিক আছে, অল্ট কন্ট্রোল টিপলাম। এবার হচ্ছে আমরা এই যে লেখাটা আছে সেই লেখাটা কোথা থেকে নিয়েছি, তো এটা কোথা থেকে নিয়েছি বল, পিডব্লিউডি কোথা থেকে নিয়েছি বল, পিডব্লিউডি বিল্ডিং শিডিউল, তাই তো? বিল্ডিং শিডিউল, কত নম্বর পেজ আর কত নম্বর আইটেম? শিডিউল ভলিউম 1, তাই তো? এবার বল আইটেম, আইটেম নাম্বার কত, আইটেম নাম্বার আমরা কত নম্বর আইটেম থেকে নিয়েছি, এটা কপি করেছি 2 নম্বর, তাই তো? শুধু 2 নয়, 2 এর এ, আমার তো 1.5 মিটার মধ্যে আছে, শুধু এই রেটটাই নেব, তাহলে এইটাকেও আমাকে কপি করতে হবে। ঠিক আছে, তো এখানে এটা লিখে এই যে কমপ্লিশন আছে অল্ট এন্টার মেরে এইখানেও কিন্তু এই জিনিসটা আবার প্লেস করতে হবে, যে আমি শুধু ওই লেখাটা লিখলে হবে না, পার্টিকুলার কোন যে ওখানের মধ্যে তো অনেকগুলো ভ্যালু আছে, কোনটা আমি করছি সেটা আমাকে দেখতে হবে। তাহলে এই যে এ দিয়ে ডেপথ অফ এক্সক্যাভেশন নট এক্সিডিং এত এমএম দেওয়া আছে, তাহলে আইটেম নাম্বার এখানে কি লিখবো, 2 ব্র্যাকেটে স্মল a। ঠিক আছে, তারপর দেব আমরা পেজ নাম্বার, পেজ নাম্বার কত ছিল, পেজ নাম্বার তো 1 নম্বর পেজই, তাই তো? এই দেখ নিচের দিকে লেখা থাকবে পেজ 1 অফ 315 এর মধ্যে, তাহলে পেজ নাম্বার 01 বেসিক্যালি। ঠিক আছে, এবার এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমি এক কাজ করি, এটা থার্ড ব্র্যাকেট দিই, যেহেতু এটাই আছে, ওরে এটাকে আমি বোল্ড করে দিলাম। এইটা কিন্তু খুব ভাইটাল জিনিস, বোল্ড করে আমি এটা ইনক্লাইন করে দিলাম। ঠিক আছে,
কারণ এই জিনিসটা তুই যখন ভেরিফাই করবে, বল। স্যার রেফারেন্স পরের লাইনে যাওয়া যাবে, হ্যাঁ বল। পরের লাইনে যাওয়ার জন্য কি কন্ট্রোল কি মারতে বললেন? কন্ট্রোল নয়, অল্ট এন্টার। অল্টার টিপে কন্ট্রোল। অল্ট এন্টার মার, চলে যাবে। ঠিক অল্ট আছে, এন্টার। ঠিক আছে। তো এইটা হলো। আর জাস্টিফাই করার সময় দেখবি এই জিনিসটা করে নিবি, হরাইজন্টাল আর ভার্টিক্যাল এই দুটোকে জাস্টিফাই করে নিবি। তাহলে দেখ পুরো জিনিসটা আমার একটা পুরো লাইনের মধ্যে দেখ কত গোছানো হয়ে গেল জিনিসটা। জিনিসটা এবার দেখতে ভালো লাগছে না? পুরো লেখাটা আমার একদম গোছানো হয়ে গেল। ঠিক আছে, তো এইখানে ভলিউমের এখানটা একটা স্পেস দিয়ে দেব, জিনিসটা ভালো হবে। ব্যাস হয়ে গেল। তাহলে আমার লেখা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমার আর্থওয়ার্ক এক্সকাভেশন কত জায়গায় করতে হবে, নাম্বার। ঠিক আছে, এবার আমরা ধর যে ড্রয়িংটা আমরা করেছি, আমাদের যে ড্রয়িংটা করা হয়েছিল, সাপোজ আমাদের যে ড্রয়িংটা করা হয়েছিল এখানে কত কত জায়গায় ফাউন্ডেশন করব আমাকে বলতো। ড্রয়িংটা তো সবাই মোটামুটি এঁকেছিস, আমাকে একটা জিস্ট আইডিয়া থেকে সেন্টার লাইনটা বার করুন। দাঁড়া, আমার অটোক্যাডটা যদি ইনস্টল থাকতো না একটু ভালো হতো। নেক্সট দিন তাহলে দেখি অটোক্যাডটা ইনস্টল করে রাখবো। তাহলে তো ভালো আছে। তো দেখ কলাম যখন হচ্ছে আমরা বসাবো, আমি আমার ফার্স্ট ড্রয়িংটাই মুছে মুছে তোদের দেখাচ্ছি, তোরা আশা করি সেটা সবাই লিখে নিয়েছিস, তাই তো? আশা করি সবাই লিখে নিয়েছিস। 12 জায়গায় স্যার ওদের প্রত্যেকটা কোন কোন বরাবর, আর স্যার এই যে স্যার মিডল দেওয়ালের এগুলো 12 জায়গায় হচ্ছে তো। হ্যাঁ কি বল? বলছি স্যার ফুটিং গুলো যেটা বললেন করব বা ফাউন্ডেশন যে, তো ফাউন্ডেশন গুলো হচ্ছে আমরা কোথায় কোথায়, এইখানে ধর একটা সাপোজ প্লেস করব। এই চারটা কোণে চারদিকে। 10 জায়গায় স্যার। ঠিক আছে, এইখানটা একটা করব। কত ডিসটেন্সে করব না করব এখন ডিটেইলস বলছি না, সব যখন অ্যানালিসিস করব সব বলে দেবো। ঠিক আছে, এখন যা শুধু বোঝার জন্য করে নে যে এইখানে এখানে বসাচ্ছি। স্যার পেজটা আবার জুম আউট করুন। জুম আউট করব। হ্যাঁ ওকে স্যার হয়ে গেছে। ঠিক আছে, তো এইখানে দিলাম। হ্যাঁ সিঁড়ির কাছে কটা কলাম দিতে হবে? সিঁড়ির চারটে কোণে চারটে, দুটো। তাই তো? দুটো, চারটে স্যার। চারটে কোণে এদিকে চারটে, দুটো তো দুটো রে, বাইরে দুটো রয়েছে। চারটে কোণে চারটে দিতে হয়, তাই তো? এবার এইখানে একটা দিয়ে দিলাম। আচ্ছা এইখানে যে এটা আছে এইটা কি করি বল? এটা কিন্তু প্রায় 6 মিটারের মতো লেন্থ হয়ে যাচ্ছে, তাহলে মাঝটা আমার একটা ব্রেক দিতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এইখানটা একটু জটিল স্ট্রাকচারটা করে দেবো না, মানে যারা প্রথম করছে তাদের কাছে একটু জটিল লাগবে, কিন্তু যারা পুরো অভ্যস্ত তাদের কাছে ইজি মনে হবে। ঠিক আছে, তো এইখানটা মোটামুটি এই কটা কলাম দিলাম। তাহলে এবার প্রত্যেকটা কলামের সাইজই ধর আমি 1.2 ইন্টু 1.2 করেছি। আমি একটা কলামের ড্রয়িং দেখিয়ে দিচ্ছি যে ড্রয়িং এর কলামগুলো কিরকম দেখায়। এই কলামের জন্য আলাদা স্ট্রাকচার হয়, ঠিক আছে? তো এরকম ভাবে আমাদের কলামগুলো দেখায়। তখন হচ্ছে এই বেডরুম এইসব সাইজ থাকে না, শুধু সেন্টার লাইন থাকে আর হচ্ছে কলামের স্ট্রাকচার গুলো থাকে, তাই তো? এই কটা জিনিসই শুধু থাকে। যেটা আঁকছেন ওটা কলমের বেস তো? হ্যাঁ রে, কলামের পজিশন গুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে? কলামগুলো ডটেড লাইনটা দেখাচ্ছেন? ডটেড লাইন দেখাচ্ছি কারণ সবকটা একই টাইপের লাইন হয়ে গেছে, তো আমি এই জন্য এই ড্রয়িং এতে দেখাচ্ছি জাস্ট, মানে তোদের বোঝার জন্য। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এটা হয় না, ঠিক আছে? প্র্যাকটিক্যালি তো তোর বেস লাইনটা এমনি হবে, সেন্টার লাইনগুলো ডটেড হয়, তাই তো? উল্টো হয়, কিন্তু আমি জাস্ট বোঝার জন্য তোদের বলেছি কলামের পজিশন। তাহলে আমাকে বল যে টোটাল কলাম কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে হচ্ছে আমার কলাম হচ্ছে নাম্বার কত হয়ে গেল আমার? তাহলে এখানে 12 হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা এর ভ্যালুগুলো যেগুলো আছে সব নিচেতেই হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে ভ্যালুগুলো একটু সেন্টার লাইনে হবে, সেটা আমি বলে দিই। যা এটা হয়ে গেল, এটা ফুল করে ফরম্যাট সেল করে এটা হচ্ছে জাস্টিফাই, ভার্টিক্যালটাও জাস্টিফাই করলাম, ঠিক আছে? এইটাকে সেন্টারে করতে হবে, হচ্ছে সেন্টার, পুরো পোর্শনগুলোই হচ্ছে আমার সেন্টারে থাকবে। বেশ,
আমার তাহলে টোটাল নাম্বার হচ্ছে 12টা হয়ে গেল, টোটাল নাম্বার হয়ে গেল আমার 12টা। ব্যাস। এবার হচ্ছে লেন্থ, প্রত্যেকটা কলামের লেন্থ কত, তাহলে আমার কলামের সাইজ কত কত ধরা হয়েছিল, এই কলাম কাটতে গিয়ে মাটি কাটার যে সাইজ কত ধরা হয়েছিল 1.2 মিটার 1.2 ইনটু 1.2, তাই তো 1.2 ইনটু 1.2, হ্যাঁ। তাহলে আমার লেন্থটা ধরে নিচ্ছি 1.2, তাহলে আমার লেন্থটা ছোট করে সবাই দেখতে যদি না পাস আমাকে একটু বলবি, হ্যাঁ এটা দেখতে পাচ্ছি সবাই, তাহলে এটা আমি লিখলাম 1.2 ইউনিট হচ্ছে আমার মিটার, এটা হচ্ছে ব্রেথটা হচ্ছে 1.2 ইউনিট হচ্ছে আমার মিটার। হাইট কত হাইট পর্যন্ত মাটি কাটা হয়েছে আমাদের 1.1, তাই তো 0.1 তাহলে 1.1 ইউনিট কি মিটার। এবার কোয়ান্টিটি এইখানেই হচ্ছে আমাদের এক্সেল এর ক্যালকুলেশন চলে আসছে। তো এইটা করতে গেলে 1.584 তাহলে এইটা করতে গেলে কোয়ান্টিটিটা প্রথমে হচ্ছে আমাদের একটা ইকুয়াল সাইন আমরা ক্লিক করব, তাই তো ইকুয়াল সাইনে ক্লিক করে 1.2 ইনটু 1.2 ইনটু 1 এই তিনটে কলামকে একসাথে সিলেক্ট করে ইনটু ইনটু করে এন্টার মেরে দেবো, তাহলে আমার ইন্টু 12 ইনটু 12 নাম্বারটা গুণ করুন। ও হ্যাঁ 12টা তো করাই, ঠিক আছে দাঁড়া এক মিনিট আমি এটাকে এইভাবে, হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রথম থেকে আরেকবার দেখাই 12টা সংখ্যা ছিল, তাহলে আমার যে এই যে অ্যামাউন্ট যেটা আছে সেটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই একই হবে, তাহলে ইকুয়ালস টু 12 ইনটু এইটা ইনটু এইটা ইনটু এইটা এন্টার করে দিলাম, ঠিক আছে। তাহলে টোটাল আমার ভলিউমটা কিসে আসলো মিটার কিউ, তাই তো। এখন দেখ এই যে মিটার কিউ যেটা বসালাম, কিউটাকে আমার উপর দিকে কিভাবে নিয়ে যাব 3টাকে, তাহলে এটার উপর ক্লিক করব, ক্লিক করে কি করব বল রাইট ক্লিক করব, তাই তো রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাব, ফন্টে গিয়ে ফরম্যাট সেল ফরম্যাট সেলে দেখ এখানে সুপারস্ক্রিপ্ট আছে, সুপারস্ক্রিপ্ট মানে উপর দিকে হবে, পাওয়ার টু দি পাওয়ারে হবে, আর সাবস্ক্রিপ্ট হচ্ছে আর সাবস্ক্রাইব নিচে। তো দেখ একদম মিটার কিউ চলে আসলো, ঠিক আছে খুব ইজি হলো। আচ্ছা এবার বল কোথাকার বাড়ি বানাচ্ছে, তন্ময় বল কোথাকার বাড়ি বানাবো, তন্ময় আপনার ইচ্ছা স্যার বলুন, আপনার ইচ্ছা। বেশ তাহলে কেষ্টদার ওখানেই বাড়ি বানাই, ঠিক আছে তাহলে বীরভূমেরই বাড়ি হ্যাঁ বানাচ্ছি, হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে বীরভূমের এখন আইটেম রেট এক্সকাভেশনের ক্ষেত্রে নট এক্সিডিং, কিন্তু দেখ এখানে বলেছে পার্সেন্টেজ কিউমেক, জিনিসটা কিন্তু আমাকে ক্যালকুলেশন করার ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে পার্সেন্টেজ কিউমেক বলেছে, ভ্যালু কত বীরভূমের ক্ষেত্রে 11927, তাই তো। তাহলে আমি এটা কি লিখবো এখানে রেটের জায়গায় 11927, তাই তো এইটা হচ্ছে আমার রেট। তাহলে পার কিউমেকে যদি হয় তাহলে এইটাকেও কিন্তু 927 হবে। তাহলে এইটাকেও আমার একেবারেই পার্সেন্টেজে আমরা বার করে নেব, তাই তো যেহেতু এটা পুরো স্যার ক্যালকুলেশন রেটটাকে করে নেন, বুঝতে সুবিধা হবে। রেটটাকে 100 তাহলে 100 রেটটাকে এমকিউ রেটটা আমি হচ্ছে করে এইটা, নিই 927 হবে। করে নেন। তাহলে এইটা পার্সেন্টেজে করলে কত হয় 119.72, তাই তো অ্যাকচুয়াল যেটা হয় পার্সেন্টেজ যদি হয় তাহলে 119.72 হচ্ছে, তার মানে এই অ্যামাউন্টটা ঠিকই আছে, তাই তো পার মিটার কিউ কাটতে 119 টাকা 72 করা আছে। আচ্ছা এবারে দেখ অ্যামাউন্টের ক্ষেত্রে তাহলে আমরা ইকুয়াল করব কোয়ান্টিটি ইনটু হচ্ছে রেট, এই দুটো ভ্যালুকে করব। দেখ এখানে 3-4টে সংখ্যা পর্যন্ত আমার ডিজিট দিয়েছে, আমার কিন্তু টাকা কিন্তু 4 ডিজিট পর্যন্ত পড়ে যায় না, আমার 2 ডিজিট পর্যন্ত হয় পয়সা। তাহলে আমি দেখ এইখানে দেখ ইনক্রিজ ডেসিমেল, এখানে হচ্ছে ডিক্রিজ ডেসিমেল, ঠিক আছে। তো দেখ আমি ডিক্রিজটা করব, এখানে আমি দুটো সংখ্যা পর্যন্ত নিয়ে আসবো। দেখ অ্যামাউন্টটা তাহলে কত হলো 2275.64 টাকা,
আরে এত কম টাকা? স্যার ওটাতে কিন্তু কোনো আমার 2 ডিজিট হলো না, কিন্তু 2 ডেসিমেল হলো না, ওটা থেকে আমাকে রাউন্ড করতে হবে, তবে 2 ডেসিমেল দাঁড়াবে। যোগের সময় কিন্তু ওই গোটাটাই ডিজিটটা সব গোটাটাই ধরে। কি ওই এস্টিমেশনে বলছিস? হ্যাঁ, আমি যখন অ্যামাউন্টটা করলেন তখন ওই যে 2 ডিজিট করলেন না দশমিক পর, ডেসিমেল ডিক্রিজ করলে যেটা, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে 0.64 63 সামথিং ওটাটাই আছে। অবশ্যই আমরা অবশ্যই ওটা ডেসিমেল থাকবে, যখন ফাইনালি হবে তখন ভ্যালুটা চেঞ্জ হবে সেটা জানি, কিন্তু এক্সেলে যখন তুই করছিস তখন কিন্তু ও ভ্যালুটা নিয়েই রাখছে, কিন্তু এখানে আমাদের শো করছে ধর 0.64, অ্যাকচুয়ালি যদি ধর ভ্যালুটা যদি ধরিস তাহলে ধর 0.635 সামথিং কিছু আছে, ঠিক আছে? এবার টোটাল অ্যামাউন্টটা ওটাকে যখন রাউন্ড করে নিতে দেখাবে, হয়, রাউন্ড করে নিলে পরে 0.6 হ্যাঁ, তো সেই 2 জন্য ডিজিট থাকে। রাউন্ডটা হয় অনেক সময়। ওই জন্য দেখবি মেইন ক্যালকুলেশন আর এর ক্যালকুলেশনের ক্ষেত্রে যখন এমবি করবি, প্র্যাকটিক্যালি যখন কাজ করবি, মেজারমেন্ট বুক করবি, তখন এই তখনই অসুবিধা হয় ক্যালকুলেশনের এটা। এই ক্যালকুলেশনের মিল আসে না, সেটা পরের ব্যাপার, ঠিক আছে? সেটা আমি আস্তে আস্তে পরে আসবো। আচ্ছা, আরেকটা বলি, কোয়ান্টিটির ভ্যালু হচ্ছে আমরা 3 ডিজিট পর্যন্ত রাখবো। কোয়ান্টিটির ভ্যালু কিন্তু আমরা 3 ডিজিট পর্যন্ত রাখবো, ঠিক আছে? 19.008 পর্যন্ত আছে, তারপরে বেশি আর রাখার দরকারও নেই, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে 3 ডিজিট পর্যন্ত রাখতে হবে। এখান পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমার শুধু 12টা ফাউন্ডেশনের মাটি কাটতেই আমার 22,775 টাকা লেগে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার মাটি কাটার পর আমার কি কাজ ছিল বল? মাটি কাটার পর একটা জিনিস মনে রাখবি, যে আমরা যে কাজটা আগে ধরি আইটেম রেটের, সেই কাজটা কিন্তু স্টেপ বাই স্টেপ ফিল আপ করার চেষ্টা করবি। মাটি কাটার পর আমরা মাটির কাজকে আগে পুরোপুরি শেষ করে দেবো, ঠিক আছে? ভালো করে জিনিসটা বল, যখন এস্টিমেশন কোনো কাজ করবি, এস্টিমেশনের কোনো কাজ, সবার ফার্স্ট কিন্তু মাটির কাজ আগে শেষ করে দিতে হবে, কারণ মাটির কাজটা তো হচ্ছে জিএসটির উপর অনেকটা ভ্যারি করে যায়, ঠিক আছে? মাটি কাটা যদি আমরা কোনো কনস্ট্রাকশনের কাজের যদি 75% যদি কাজ যদি মাটির উপর ডিপেন্ড করে, ধর তুই একটা পুকুর কাটছিস, ভালো করে এক্সাম্পলটা শোন, যদি কোনো একটা পুকুর কাটছিস, তার পুকুরের তো সব পুরো যে এস্টিমেটটা হবে পুরোটাই তো মাটি কাটাতেই তো চলে যাবে, তাই না? ঘাট বাঁধানো আর এতে কত টাকা খরচা হবে, মাটি কাটতেই তো সবচেয়ে বেশি খরচা। তো টোটাল অ্যামাউন্টটা যদি 75% এর বেশি হয়ে যায়, তখন কিন্তু সেই জিএসটি রেটটা 12% থেকে কমে 6% হয়ে যায়, ঠিক আছে? সুতরাং এই মাটি কাটাটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হয় যে আমার ওভারঅল যে আমার কনস্ট্রাকশন কস্টটা হচ্ছে, তার 75% এর বেশি যদি মাটি কাটা না হয়, তাহলে কিন্তু জিএসটি আমাদের 12% হবে, ঠিক আছে? তো এখানে দেখ, মাটি কাটা হলো আমার ফাউন্ডেশনের ক্ষেত্রে, ঠিক আছে? আমি এরপর কি করবো বল? আর কি আমাকে কোথাও মাটি কাটতে হবে? আগে মাটি কাটার কাজটা আমাকে বলে দে, নিজেদের থেকে আইডিয়া করে বল, আলোচনা করে। আর কোথাও কি মাটি কাটার দরকার আছে আমাদের? আছে স্যার এক জায়গাতে আছে। বল কোথায় আছে? ওই স্যার ব্যান্ডালা কাটবেন না, যখন ব্যান্ডালাটা দেবেন তখন ব্যান্ডালার ওখানে মাটিটা কাটতে হবে। আমরা মেইন যে বিম আছে, স্যার বাথরুমের যে ইয়েগুলোর জন্য, ওগুলোর জন্য তো মাটি কাটে। ওটা তো স্যানিটারি প্লাম্বিং, ওর জন্য তো আলাদা এস্টিমেট আমরা করব, ওটার কথা ছাড়। মেইন যে বিম করছি আর মাটি সেখানে কোথায় আর কাটবে? কি মাটি কাটার কাটার দরকার আছে? না স্যার, না আর নেই আর নেই। না না স্যার, স্যার। আর নেই। টাই বিম গুলো কি মাটির নিচে বসা আছে না মাটির উপরে? টাইপিং পর্যন্ত লোড করতে হবে। প্লেন লেভেলে সব होगा सर हमारा प्लेन लेवल ग्राउंड लेवल টাইপিং মাটির উপরেই কিছুটা স্যার ব্রিকের স্টেপ উঠে যাবে। বেশ, তাহলে আমার মাটি চাপা দেওয়া হয়। মাটি কাটা শুধু ধরে নিলাম, তাহলে আমার এই শুধু ফাউন্ডেশন করতেই মাটি কাটতে লেগেছে, তাহলে আমি তোদের মতো ধরে নিই। এবার বল, তাহলে আর্থ ওয়ার্ক এক্সকাভেশন হয়ে গেল, এবার আমি আইটেম রেটে আসি। তাহলে আইটেম রেটে আর্থ ওয়ার্ক এক্সকাভেশন এই কাজটা আমার হয়ে গেল, আইটেম নাম্বার 2 এ গেল। এবার দেখ 3 নম্বরটায় বলেছে আর্থ ওয়ার্ক ফিলিং ইন ফাউন্ডেশন ট্রেঞ্চ, ঠিক আছে? এটা কেউ একজন পড়, এবার আমাকে বুঝিয়ে বল।
Artwork filling in the foundation trends or the plinth with good art in layer not exceeding 150 mm, including watering and ramming, etc. Layer by layer complete and payment to made on the basis of the measurement of the finest quality of the work. এটার মানেটা কি হবে? লেখাটা যেটা আছে এস্টিমেশন করার সময় প্রত্যেকটা লেখার আগে মানে বুঝবে। এটা কি বলছে বল? এটা বলছে যে আমি আর্টওয়ার্ক যে মাটি যে কাটা হয়েছে আমার ফাউন্ডেশনে যখন স্ট্রাকচারটা আমার করা হয়ে গেল, এবার যে জায়গাগুলো আমার গ্যাপ রয়ে গেছে, এই যে এই পোর্শনটা গ্যাপ, এই পোর্শনটা গ্যাপ, এগুলো তো ফাঁকা থাকবে না, এগুলো তো আমরা ফিল আপ করে দেবো। তো এই যে মাটিটা যে আমরা ফিল আপ করবো সেই মাটিটার ক্যালকুলেশনটা বলছে। এবং এখানে এরা কি বলছে যে এই যে ফিলিংটা করতে হবে ম্যাক্সিমাম যে কয়েকটা লেয়ারেতে আমরা ফিলিং গুলো করব। হাইটটা হচ্ছে প্রত্যেকটা লেয়ারের হাইট কিন্তু 150 mm এর বেশি রাখা যাবে না। 150 mm করে এক একটা স্তরের মাটি দেব, সেই মাটিটাকে জল দিয়ে তারপর হচ্ছে র্যামিং মানে কি জিনিস বলতো? স্যার বালিটাকে ভেজানো স্যার যাতে বসে। র্যামিং হচ্ছে দেখবি একটা বাঁশ থাকে আর হচ্ছে তোর তার তলায় হচ্ছে একটা হচ্ছে ওই থাকে ভারী একটা মেটালের থাকে যেটা দিয়ে দরমুজ বলে, যেটা দরমুজ করা বলে, দরমুজ বলে, মাটিটাকে বসানো। এক্স্যাক্টলি দরমুজ বলে চলতি কথা। ওইটা দিয়ে এরকম চেপে চেপে মাটিটাকে বসানো হয়, ঠিক আছে? মাটিটাকে হ্যামার করে লেভেলে বসানো হয়, লেভেলে বসানো হয়, ঠিক আছে? একটুখানি জল ছিটিয়ে দিয়ে তারপরে ওটাকে আস্তে আস্তে এরকম থক 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 করে চেপে চেপে বসানো। এখানে দেখ ফিলিং এর ক্ষেত্রে আবার এস্টিমেটেড কয়েকটা পার্ট দিয়েছে, বলেছে উইথ আর্থ অবটেন ফ্রম এক্সকাভেশন ফাউন্ডেশন, মানে আমি যে মাটিটা তুলেছি সেই মাটিটাই যদি আমি ফিল আপ করি, যে মাটিটা তোলা আছে সেই মাটি থেকেই যদি আমি ফিল আপটা করি তার একটা আলাদা রেট দিয়েছে। আর দ্বিতীয় নম্বরে দেখ আবার বলেছে উইথ আর্থ অবটেন বাই ফ্রেশ এক্সকাভেশন, বা অন্য কোনো একটা থেকে আমি নিয়ে আসছি, যা রেট ফেট দিয়েছে উইথ ক্যারেট, বিভিন্ন সব অনেকগুলো রেট ফেট আছে। সুতরাং আমাদের যে মাটিটা কেটেছি সেই মাটিটাকেই আমরা ধরে নিচ্ছি ফিল আপ করবো, ঠিক আছে? তাহলে তার রেটটাই আমরা ধরবো। এবার আমাকে তোরা ছবিটা নিশ্চয়ই সবাই এঁকে ফেলেছিস কি? আগে আমাকে বলতো, সবাই এঁকে ফেলেছিস? এবার নিজেরা বুদ্ধি কাটিয়ে ইঞ্জিনিয়ার হয়েছিস, নিজেরা বুদ্ধি কাটিয়ে আমাকে বল যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এতে আমার টোটাল কতটা মাটি ফিল আপ হবে, সেই ক্যালকুলেশনটা আমাকে বল। এইখানে তো আমরা দেখিয়ে দিয়েছি সবকিছু লেন্থ উইথ ব্রেথ করেছি, কিন্তু এইখানে আমাকে ক্যালকুলেশন দেখাতে হবে। তো বল আর্টওয়ার্কের ফিলিং এর কত ভ্যালু হচ্ছে আমাকে সেটা বল। সব ভাই যতজন আছিস প্রত্যেকের কাছ থেকে আমি এটা দেখতে চাই। আজ নতুন কে যেন জয়েন হলি? হ্যাঁ সৈফুদ্দিন, তাই তো? আমি স্যার। হ্যাঁ এটা কর, আমাকে ক্যালকুলেশন করে বল। সানিলাম কর, এটা পার্থ কর। শুভ্র আছিস? মৌলি? হ্যাঁ স্যার। মধু? হ্যাঁ স্যার আছি। কৌস্তব? হ্যাঁ স্যার। দেবায়ন? হ্যাঁ স্যার। বাপি? বাপি? এই ছেলেটা ফাঁকি মেরেছে। বিক্রম? আজি স্যার। আচ্ছা হয় না আছে, মিলা আছে, ঠিক আছে। চটপট কর, বুদ্ধি কাটিয়ে কর, কত হতে পারে দেখি সবার এক মিলে নাকি। স্যার ওটা তো স্যার ফিলিং করতে হবে 75 mm তে ফিলিং করতে হবে, 75 mm তে ফিলিং করতে হবে। এখানে 75 mm ফিলিং এর কোনো প্রশ্নই আসে না। মাটি কতটা আমার দিতে হবে সেটা তুই আগে বল, গ্রাউন্ড লেভেল থেকে ওটা পুরোটা কতটা ফিল আপ করতে হবে আমাকে সেটা বল।
যতটা কেটেছি অতটা স্যার ফিল করতে হবে। বলছি ইয়েটার স্লোপিং এর হাইটটা কত দিয়েছেন? দাঁড়া, স্লোপিং এর হাইটটা এইটা ধরে নে মোটামুটি 2.5, ইয়ে এটা 250 নয়, এটা নয়। ধর 300 ধরে নে। এবার স্লোপিংটা মোটামুটি বুঝো, এটা 300, তাহলে এই আচ্ছা, স্লোপিং মানে এর হাইটটা হচ্ছে 575 থেকে 300 বাদ দিয়ে 275। আচ্ছা তাড়াতাড়ি কর, আজ পুরো ফাউন্ডেশনের পুরো এস্টিমেটটা শেষ করব। কেউ কি এমন আছিস যার বুঝতে অসুবিধা হচ্ছে যে কিভাবে আমি এটা ক্যালকুলেট করব? বলছি তাই। তো দেখ, ফিলিং ডাইরেক্টলি এইভাবে বার করাটা হচ্ছে আমাদের কাছে ডিফিকাল্ট, ঠিক আছে? তো জিনিসটাকে আমরা ইনডাইরেক্টলি, কার অডিও চলছে অফ কর, সৈফুদ্দিন অডিও অফ কর। তো ফিলিংটাকে আমি কি করব, ফিলিংটাকে আমি ইনডাইরেক্টলি করব, ঠিক আছে? ইনডাইরেক্টলি করার চেষ্টা করো, বল। নিচের ওই যে মানে 50 মিটার যে গ্যাপটা দিচ্ছেন ওই জায়গাটা মাটিটা কি করবো ওই জায়গাটা ওখানেও তো মাটি ফিল আপ হবে অবশ্যই। তাহলে আমার যতটুকুনি হয়েছে, দাঁড়া, যতটুকুনি হয়েছে সেই জায়গাটার আমি ক্যালকুলেশনটা কিভাবে করব। আগে আমাকে বলতো যে এই জায়গাটা যে ফিলিং হবে তার হাইটটা কত হবে মোটামুটি? এটার হাইট হচ্ছে আমাদের কত, 575 mm, তাই তো? 575 মাইনাস 300 মাইনাস 300 575, হবে। ঠিক আছে। এখন এই স্ট্রাকচারটার এইটা আমার কত আছে, 200, তাই তো? এটা উপর দিকে তোলা হয়েছে 200 পর্যন্ত, তাই তো? তারপর হচ্ছে এটা ইনক্লাইন্ড আছে, তারপর হচ্ছে এর হাইটটা আছে, তাই তো? এই হাইটটা আমার কত দেয়া আছে? তাহলে এইটা যদি আমি ভেঙে ভেঙে ক্যালকুলেট করি, এটা কত দেয়া আছে আমার, 200, তাই তো? এটা আমার দেয়া আছে 300, তাহলে এটা আমার কত হচ্ছে? 575 এর মধ্যে 200 নেই। 275। 275 কি বল, কোথায় 75 নেই? 575 এর মধ্যে 200টা নেই তো। আরে নিচের 50 এর হাইট টুকু 200। কেন এই যে এখানে গ্যাপ দেয়া আছে তো। হ্যাঁ 50 এর ওইটা। হ্যাঁ কিন্তু 575 এর মধ্যে তো না সেটা। তাই কি? হ্যাঁ 200 এর উপরে তো 575 200 হ্যাঁ স্যার 200 200 এর এর উপর থেকে 575 টা। বেশ 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 200 উপর থেকে হবে পিসিসির উপর থেকে হবে। বেশ, তাহলে এইখান পর্যন্ত ঠিক হাইট তো হচ্ছে, আছে, ঠিক হলো। তাহলে এইখান পর্যন্ত হাইট হচ্ছে আমাদের 575, তাই তো? এইখান পর্যন্ত হাইট হচ্ছে আমাদের 575, তাহলে এইখানটাও মাটি ফিল হবে, সেজন্য আমাদের 200টা লাগবে। তাহলে এইটার হাইট হচ্ছে আমাদের হয়ে গেল তাহলে 475, তাই তো? এই ইনক্লাইনটার হাইট হচ্ছে 475, তাই তো? তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে এই পুরো স্ট্রাকচারটার আগে ভলিউম বার করব। এই পুরো স্ট্রাকচারটার আমরা, স্যার 475 কি করে এলো বুঝলাম না। সরি 400 নয়, না এটা 275ই তো থাকবে, ঠিকই তো ছিল। হ্যাঁ স্যার ঠিক আছে, ঠিক আছে, আমারই ভুল ছিল, যাক ঠিক আছে। তো এবার দেখ, স্ট্রাকচারটা ছিল হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার শেপের, স্কোয়ার শেপের স্ট্রাকচারটা ছিল। এই দিক থেকে আমার 50 যেহেতু বাদ দেওয়া হয়েছিল, এটা কত ভ্যালু এসেছিল? 1.1, এটা হচ্ছে 1.1, তাই তো? মিটার, ইউনিট গুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবি, ঠিক আছে? ট্র্যাপিজিয়াম সেকশনের ক্ষেত্রে এই যে ট্র্যাপিজিয়াম সেকশন, এর ওপরের হাইটটা কত ছিল আমাদের? 250 বাই 250 ধরেছিলাম না? তাহলে 0.25 মিটার
এটা হচ্ছে 0.25 মিটার। তাহলে এই ট্র্যাপিজিয়াম সেকশনটার আগে তোরা ভলিউমটা ক্যালকুলেট করে আমাকে বল। এই ট্র্যাপিজিয়াম সেকশনটার ভলিউমটা, এর হাইটটা হচ্ছে আমাদের তাহলে কত, 275। হাইট, টপের উইথ, বটমের উইথ বলে দিয়েছি। তাহলে আমার টোটাল এই ভলিউমটা কত হচ্ছে আমাকে সেটা বল। এটা বার করতে পারলি, বাকিটা বার করতে পারবি, বল। 0.7425 স্যার হাইটটা কত হবে আমি ওইটাই বুঝতে পারছি না, 575 না 275? 275 হবে। 275। আমার শুধু ওই ট্র্যাপিজিয়াম শেপটার বলেছি ভলিউমটা বার করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে ট্র্যাপিজিয়াম শেপটার শুধু ভলিউমটা আমাকে বার করে বল যে কত হচ্ছে এবং কিভাবে করছিস সেটা আমাকে বল। স্যার ট্রাপিজিয়াম শেপের ফর্মুলা বসিয়ে দিলেই তো হয়ে যাবে। তাই কি? এখানে অ্যাঙ্গেল আছে, মানে হ্যাঁ অ্যাঙ্গেল আছে ওখানে, বুঝতে পারছি অ্যাঙ্গেলটা না। দিতে হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে এটা দেখছি। সব বুঝতে পারছি না। বল। স্যার ওটাকে গোটাটাকে কিউব ধরে করতে পারেন, কিউব ধরে করে এটা ক্যালকুলেশন করে ভেতরে ট্র্যাপিজিয়াম সেকশনটা বাদ দিলেও হবে, আবার তুমি কেটে কেটে ক্যালকুলেশন করলেও হবে, যেটা ভাবে করতে চাইলে সুবিধা। এটা কিন্তু তোদের জন্য নেক্সট দিনের জন্য তোলা রইলো। এই ধরনের ক্যালকুলেশন আমরা কিভাবে করি সেটা নিজেরা আবার বুদ্ধি কাটিয়ে বল আমাকে, ঠিক আছে? ভলিউম অফ আর্থ ওয়ার্ক আমরা কিভাবে বার করি সেই জিনিসটা নিশ্চয়ই সবাই মিলে একটা আইডিয়া করে আমাকে নেক্সট দিন আমাকে বলবি। এর অনেকগুলো মেথড আছে, পিসময়েডাল মেথড থেকে শুরু করে অনেকগুলো মেথড আছে। কোন মেথডটা এক্স্যাক্টলি আমার এখানে ফিটেড করতে পারবো এবং কোনটা ইজি সেই জিনিসটা হচ্ছে আমাদের করতে হবে, ঠিক আছে? পিসময়েডালের ফর্মুলা যেমন হচ্ছে L/6 A1 + A2 * A to the এই 4 * A, অনেকগুলো ফর্মুলা আছে, ঠিক আছে? তো এক্স্যাক্টলি কোন ফর্মুলাটা করবি সেই জিনিসটা হচ্ছে। তারপর আবার ট্রাপিজয়েডাল ফর্মুলা আছে, ঠিক আছে? যে দুটো এরিয়া করলাম, করে তার হাফ করে দিলাম, করে দিয়ে হচ্ছে তোর আমি বার করে দিলাম, উচ্চতা গুণ করলে উচ্চতা হবে। দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? এর সবচেয়ে সোজা যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখ, আমার যদি এই জিনিসটা ভালো করে একটা জিনিস বোঝ, যে স্ট্রাকচারটা যদি ইউনিফর্ম রেটে হচ্ছে, যদি আমার উপর থেকে বড় থেকে ছোট হয়, তাহলে আমার জিনিসটা একটু ভালো করে জিনিসটা বোঝ, যে আমার স্ট্রাকচারটা তো ইউনিফর্ম রেটে এরকম ভাবে বড় হচ্ছে, ইউনিফর্ম রেটে তো বড় হচ্ছে। তাহলে দেখ এর হচ্ছে এরিয়া হচ্ছে A1, এইটার এরিয়া হচ্ছে A2, এর নিচেটা এরিয়া ধর A2, উপরটা এরিয়া। তাহলে দেখ যদি ইউনিফর্ম রেটে যদি বড় হয় তাহলে আমি এক কাজ করতে পারি, এর ঠিক মিডল পয়েন্টটা বার করে নিতে পারি। AM এর মিডিয়ামটা কত হবে? AM = A1 + A2/2, তাই তো? এর এরিয়া অর্ধেকটাই তো এর মিডল পোরশনে যাবে, কি রে? হ্যাঁ স্যার। তাহলে এইটা যদি এরিয়া হয়, এবার তাকে টোটাল হাইট দিয়ে গুণ করে দিলেই তো টোটাল হবে, কারণ এইখানে যে ভলিউমটা গ্যাপ আছে সেই ভলিউমটা এইখানে নিশ্চয়ই ফিল আপ হচ্ছে, এইখানে যে গ্যাপটা আছে সেটাই তো এইখানে ফিল আপ হচ্ছে। তাহলে এই মিডলটার সাথে আমি যদি হাইটটাকে গুণ করে দিই তাহলেই তোমার টোটাল ভলিউমটা বেরিয়ে গেল। একদম সোজা পাতি ফর্মুলা, এরিয়া মিন ইনটু হচ্ছে হাইট। এটা একদম পুরো একদম পাতি ফর্মুলা বললাম, ঠিক আছে? A1 + A2/2 ইনটু হাইট, ঠিক আছে? তবে এই ফর্মুলা যে সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে তা কিন্তু নয়। আমি এটা অ্যাপ্লিকেবল হলো কারণ কি, এটা হচ্ছে আমার
পুরো স্কোয়ার শেপে আছে বলে। জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এইটাও স্কোয়ার শেপে আছে, এইটাও স্কোয়ার শেপে আছে। যদি সেকশনটা যদি রেক্ট্যাঙ্গুলার সেকশন হয়ে যেত, যদি ধর আমার ফুটিংটা যদি এরকম ধর রেক্ট্যাঙ্গুল, সব জায়গায় তো এখন তুই ফুটিং স্কোয়ার করবি না, কিছু কিছু জায়গায় হয়তো কম্বাইন্ড ফুটিংও করবি, ঠিক আছে? ধর এরকম টাইপের শেপের হয়ে গেছে আমার ফুটিংটা, তখন কিন্তু ওই জিনিসটা কিন্তু এক জায়গায় অ্যাপ্লিকেবল হবে না, তখন কিন্তু কিছু কিছু জায়গায় চেঞ্জেস হয়ে যায়, ঠিক আছে? যেহেতু স্কোয়ার শেপ আছে, তার হচ্ছে সবচেয়ে বেস্ট ফর্মুলা হচ্ছে দুটো এরিয়ার অ্যাভারেজ করে নাও, তার সাথে হাইটটাকে গুণ করে দাও, টোটাল হচ্ছে, স্যার এটাই তো ট্রাপিজয়েডের ইয়ে তাই কি? ফর্মুলাটা। হ্যাঁ স্যার, এটা হাফ মিড অর্ডিনেট ফর্মুলা। প্যারালাল ইয়ের ভ্যালু ইনটু তার হাইট, লম্ব দূরত্ব, তাহলে আমি এটাই তো যেখানে বললাম ফর্মুলাটা। যে অনেকগুলো মেথড দিয়ে হয়, একটা হচ্ছে ট্র্যাপিজয়েডাল, তাই তো, একটা হচ্ছে সিমসন, তাই তো, অনেকগুলো ভলিউম মেথড হয়। আমরা এখানে তাহলে ট্র্যাপিজয়েডাল মেথডটা যেহেতু করছি, সিম্পল মেথড, ঠিক আছে? আমাদের ছোট ছোট স্ট্রাকচার ক্ষেত্রে সিম্পল মেথডই ঠিক আছে, বড় মেথড এখন আমাদের দরকার নেই, ঠিক আছে? তাহলে আমার এইখানে এইটা টোটাল ভলিউম কত হচ্ছে আমাকে বল, এই পোরশনটা টোটাল ভলিউম কত হচ্ছে? তাহলে এখানে ধর আমার এটা ধরে নিচ্ছি V1, তাহলে এইটার ভলিউম কত হলো? এটা হচ্ছে তোর ভলিউম কত হচ্ছে আমার বল, এটা হচ্ছে এরিয়া হচ্ছে কত, A11 মানে 1.1 ইনটু 1.1 প্লাস 0.25 ইনটু 0.25 বাই 2 ইনটু কত, হাইট কত রে? হাইট হচ্ছে 275 ছিল, 275। 275 লিখবো না, তাহলে 0.275 করবো, কত হচ্ছে বল? 0.174 0.175 মিটার কিউব, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটার হচ্ছে আমরা ভলিউমটা পেয়ে গেলাম, ইনক্লাইনটার জায়গার টোটাল ভলিউমটা আমি পেয়ে গেছি, এটা হচ্ছে তাহলে আমরা পেয়ে গেলাম কত, 0.175 মিটার কিউব। আচ্ছা এইটার কত, 200 হাইট আছে, আর হচ্ছে তোর কত, 1.1 ইনটু 1.1 ইনটু 0.2 করলে কত হয়? এটা হচ্ছে 1.1 ইনটু 1.1 ইনটু 0.2, এটা করলে কত হচ্ছে বল? 0.242 0.242 মিটার কিউব, তাই তো? বেশ, এটা হয়ে গেল। এবারে এইটার হাইট কত বল? এটা 300, আর এখানে হচ্ছে 0.2 0.2 0.25 0.25, তাহলে 0.25 ইনটু 0.25 ইনটু 0.3 করলে কত হচ্ছে এটা? 0.01875 0.01875, 875। তাহলে 187 মানে 1880 ধরলাম, 3 ডিজিট পর্যন্ত আমরা ধরে বলেছি। এবার বল তাহলে টোটাল এই ভলিউমটা টোটাল কত হচ্ছে আমাকে বল, এই তিনটাকে যোগ করলে কত হচ্ছে টোটাল? 0.4358। তাহলে 0.4358 আসছে, তাই তো? তাহলে এবার দেখ এই আর্থ কাটিং এর এই টোটাল ডেপথটা কত, টোটাল ডেপথটা হচ্ছে দেখ এখানে 300 500 মানে 775, তাহলে আমার টোটাল ডেপথটা 1.2 ইনটু 1.2 ইনটু 775 0.775, এটা হচ্ছে টোটাল মাটি কাটাটা হচ্ছে এই জায়গাটার জন্য, তাহলে এর টোটাল ভ্যালু কত হচ্ছে? 0.6895 0.68, না ওইটা স্যার, ওইটা না, বাদ দিয়ে বলছিলাম। না না বাদে কথা বলছি না আমি, এটা কত কত হচ্ছে 1.116 কত? 1.116 1.116 116 মিটার। অতএব আর্থ ওয়ার্ক ফিলিং কত হচ্ছে? অতএব ফিলিং 1.116 মাইনাস 0.4358 মানে 436, কত হচ্ছে বল এটা? 0.6895 0.6895, 689 মানে 670, তাই তো? 689 মানে পয়েন্ট 6 এত মিটার, ঠিক আছে?
তাহলে আমার আর্থ ওয়ার্ক ফিলিং এর যে ক্যালকুলেশনটা সেটা আমরা পেয়ে গেলাম কত 0.68 মিটার কিউব। আমরা পিসিসি আর ব্রিকের ওই এরিয়াটা ধরবো না? আরে এখন ওখানে ধরবো কেন, ওইটা ওই জায়গাটা তো পুরোটা জুড়েই তো ফিল করা হয়েছে পিসিসি আর ব্রিক দিয়ে। আমি বলছি এখানে আমরা টোটাল সয়েল, আমার এখানে আমরা যেটা হচ্ছে কি যে টোটাল আমার আর্থওয়ার্ক কতটা ফিল করতে হয়েছে, আমার মাটি কতটা ফিল আপ করতে হয়েছে, ওগুলো তো ওগুলো পিসিসি আমাদের এখন ফাউন্ডেশনের স্ট্রাকচারটা ক্লিয়ার হয়নি। ফাউন্ডেশনের ক্রস সেকশনটা ভালোভাবে দেখো, বুঝান। ঠিক আছে, আমি তাহলে ওই জিনিসটা নেক্সট দিন আমি তোদের বলে দেবো, ঠিক আছে? যদি না আপনি ক্লিয়ার বোর্ডে থাকে করে দেখিন, ভালো হবে দেখো। কি বল, ওই যে ফাউন্ডেশনটা ভালো করে দেখিন, তাহলে তো বুঝতে সুবিধা হবে। বেশ, আমি তাহলে এক কাজ কর, তাহলে উৎপল তুই এক কাজ করতে, যে ড্রয়িংটা দিয়েছি অটোক্যাডে ফাউন্ডেশন ডিটেইলস একটা ছবি করে একটা পিডিএফ পাঠাস তো আমাকে। আমার একটা হাতে বানানো আছে, আমি একটা ছবি তোলা আছে, না আমি এখন যেটা করাচ্ছি এইটা থেকেই কর, বুঝলি তো? এইটাকেই একটু মডিফাই কর, বাকিরাও কর চেষ্টা কর, কারণ যেটা করাচ্ছি সেইটাকেই না করলে আবার নতুন করলে তখন আবার কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে? সে কি বলে বুঝতে পারলাম না। আমি বললাম যে আমি যে ড্রয়িংটা তোদেরকে আজকে দিয়েছি, এই ড্রয়িংটা সবাই হচ্ছে তোর বাড়িতে বসে অটোক্যাডে ড্রয়িংটাকে বানা, টোটালটা? হ্যাঁ, পুরোটা শুধু টোটাল জিনিসটা অটোক্যাডে বানা, অটোক্যাডে বানিয়ে জিনিসটাকে নেক্সট দিন ক্লাসে নিয়ে আসবি। কবে আছে? পরশুদিন, তাই তো? পরশুদিন ওটা নিয়ে আসবি। পরশুদিন ওই ড্রয়িং, কারণ এখানে যে ড্রয়িংটা আমি তোদেরকে দেখাচ্ছি এটা হাতে ড্রয়িং, তো কিছু কিছু জিনিস হচ্ছে তোদের বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? সেই জিনিসগুলো বোঝার জন্য ড্রয়িংটা যদি এক্সাক্ট আমার করা থাকে না, তাহলে ওটা আমার বুঝতে খুব সুবিধা হয়। দেখ, আর্থ ওয়ার্ক ফিলিং এর ক্ষেত্রে আমি যেরকম আগেরটা ক্ষেত্রে করেছি সেরকম ভাবেই করবো। এখন এইটাকে দেখ আমি কপি করে নিচ্ছি, পিডব্লিউডি শিডিউলের রেটটা আমি কপি করে নিয়ে এখানটা যা শুধু পুট করে দিচ্ছি। ও আচ্ছা, এইটা লেখাটা ডবল হয়ে গেছে। এবার যা শুধু পেজ নাম্বার, আইটেম নাম্বার, এটা 3 এর এ, পেজ নাম্বার 1ই ছিল, ঠিকই আছে, এটাকে বোল্ড করে দিলাম, ইনক্লাইন করে দিলাম, তাহলে এইটার কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? নাম্বার হচ্ছে কটা আছে ফিলিং, 12টাই করতে হচ্ছে, ঠিক আছে? এইখানে যে অ্যামাউন্টটা লেন্থ ব্রেথ উইথ সেইটা তো আমরা এইখান থেকে করিনি, আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন করেছি, সুতরাং আমাকে কিন্তু অবশ্যই এখানে পুরো ক্যালকুলেশনটা দেখাতে হবে। যদি তুই এমনিতে নর্মাল প্র্যাকটিক্যালি যখন করবি তখন অত কেউ গুরুত্ব দেয় না, কিন্তু যেহেতু তোরা শিখছিস জিনিসটা একদম নিয়ম মাফিক শেখাটাই ভালো, কি বলিস? তাই তো? তাহলে আর্থ ওয়ার্ক ফিলিং এর যে ক্যালকুলেশন, এই আমি যে এক্সেলে যতটুকুনি করেছি এটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবি, এখনো কিছুই শুরু করতে পারিনি এস্টিমেটে, অনেক কিছু জিনিস আছে। এই জিনিসটা আমি যদি ক্লিয়ার করে দিতে পারি তারপর তোদের মেইন টপিকে আমি এস্টিমেশনে চলে যাব। এটা একটা জিনিস। ক্লাসে কি তোদের এরকমই কোনো বিল্ডিং শিডিউল দিচ্ছে? হ্যাঁ স্যার, এরকমই করাচ্ছিল, খানিকটা এরকম, তবে এত সুন্দর করে এত শেখায়নি এক্সেল। না পিডব্লিউডি শিডিউল ধরে করায়নি তো। হ্যাঁ ওটাই বলছি, মানে এত এইভাবে করায়নি, কিন্তু জাস্ট যেটা করে আনবে ওরা ভাবে কি আমরা সবই জানি বোধহয়। আমরা এক্সেল ওপেন করে দেখাইনি, এক্সেলের মুখটা কেমন সেটা দেখাই। হ্যাঁ এক্সেল ওপেন করেও দেখায় না। এটা তো তোমাদের সিলেবাসে নেই, তোমাদের কেন দেখাবে করে? পাল্টে একদম করছো। স্যার তো সিলেবাসের বাইরে তোমাদের দেখাচ্ছে। মানে যে মিটে ওই ইয়েতে জ্যাম বোর্ডে ওখান থেকে স্যার মানে একে বুঝিয়ে দিয়েছে এত দূর। ক্লাসে যেটা করায় সেটা হচ্ছে মেইনলি জিনিসটা বোঝায়, ঠিক আছে? আমি এটা তোদের ধরে করাচ্ছি, কারণ হচ্ছে আমি চাই যে তোদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা হয়ে থাকুক, কারণ এস্টিমেট কেউ বোঝাবে না। প্রথম কথা, এস্টিমেট যখন ফিল্ডে যাবি কেউ তোকে বোঝাবে না, সবাই দেখবি তোকে বলবে যে করে নিয়ে আসো, কিন্তু এই জিনিসটা যদি তোরা জেনে রাখিস, ইন ফিউচার যদি কেউ কনসালটেন্সি করতে চাস বা ঘরে বসে বসে কিছু ড্রয়িং এর কাজ করতে চাস, তখন হচ্ছে এই জিনিসটা খুব কাজে লাগে। আমার মেন ফোকাসটা এই জন্যই যে এই জিনিসটা যাতে তোদের সবার কাছে ক্লিয়ার থাকে, ঠিক আছে?